হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে স্যার মানে রিসেন্ট যে ইয়ারে পরীক্ষায় যে কোশ্চেন গুলো এসেছিল ক্লাস 12 এর কথা বলছি, অ্যাকাউন্টেন্সিতে এই যে তোমাদের যে নতুন সিলেবাস চলছে সেটা হচ্ছে 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, এই 5টা বছর তোমাদের সিলেবাসে পরীক্ষা হয়েছে। এই 5টা বছরের কোশ্চেন পেপারটা যদি সলভ করে দেন যে অঙ্কগুলো এসে তাহলে খুব ভালো হতো। তোমরা যে কথাগুলো বলেছো তার জন্য অনেক রিজন আছে। আমাকে অনেকেই বলছো, বারবার করে বলছো যে স্যার আমরা বাংলা ইংলিশে যে আমাদের যেরকম কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বেশিরভাগ তুলে দিয়েছিল, তো এখানেও তো আসতে পারে, তার জন্য একটু প্র্যাকটিস করে গেলে খুব ভালো হয়। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমার কাছে যারা পড়ে অলরেডি প্র্যাকটিস আমার বছরের শুরুতেই মোটামুটি চ্যাপ্টার শেষ, সঙ্গে সঙ্গে এগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যেহেতু বললে আমি তোমাদের বলে দিচ্ছি। আর তোমরা যেটা চিন্তা ভাবনা করে ঠিকই ভেবেছো, এবছর 2015 থেকে 2019, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেনই আসতে পারে, অনেক কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে 2015 থেকে 2019। তো সুতরাং আর সময় নষ্ট না করে এইগুলো খুব ভালো করে প্রিপারেশন করো, কোনো পয়েন্ট যেন মিস না যায়, খুব ভালো করে করো, খুব ভালো করে করো। ঠিক আছে, এছাড়াও আমি একটা ছোট্ট একটা টিপস দিয়ে দেবো তোমাদের পরে। ঠিক আছে, আর 1-2 দিনের মধ্যে টিপস দিয়ে দেবো কি কি টাইপের অঙ্ক, মানে কোন কোন ধরনের অঙ্ক, কোথা থেকে অঙ্কগুলো করলে তোমার পরীক্ষায় পুরো 100% কমন পাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন যে করছি শুধুমাত্র লং অঙ্ক, লং টাইপের কোশ্চেন অঙ্কগুলো করছি। এমসিকিউ এসএকিউ তো আমার অলরেডি ভিডিও পোস্ট করা আছে, তোমরা যদি ভিডিওটা খুঁজে না পাও আমাকে মেসেজ করবে, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো যে অঙ্কটা করবো সেটা 1 নম্বর অঙ্কটা 2019 সাল। ঠিক আছে, 2019 সালে তোমরা তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, তোমাদের 44 নাম্বার অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা একের দাগে কোশ্চেন থাকবে, ঠিক আছে, পার্ট এ তে একের দাগে যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে একটা অঙ্ক দেবে, অঙ্কের সঙ্গে থিওরি অর্থ থাকবে। আমি তোমাদের প্রেফার করব তোমরা অঙ্ক করো, থিওরিতে ইজি থিওরি দেবে, আমি সাজেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা অঙ্কটা করো। তো দেখো অঙ্কটা কি বলেছে, খুব ইজি অঙ্ক। বলছে আর এন্ড এস আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। আর আর এস দুজন মিলে ব্যবসা শুরু করেছিল, তাদের রেশিও ছিল 3:2। অন 1/118 দেয়ার ক্যাপিটাল, অন 1/118 দেয়ার ক্যাপিটাল আর 40,000 and 30,000, তাদের বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 40,000 30,000। প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তোমাকে পিএল অ্যাপ্রো করতে বলেছে ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2018 আফটার কনসিডারিং দ্য ফলোইং আইটেমস। ঠিক আছে, তো এই বলেছে। প্রথম পয়েন্ট বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে আমি বলেই দিয়েছি, দেখো দাগ কেটেই নিয়েছি। প্রথমে লিখবো ইন দা বুকস অফ, ঠিক আছে, যে সমস্ত পার্টনার বিজনেস করবে নাম লিখবো আর আর এস, তারপর লিখি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটাই তোমাকে করতে বলেছে। তারপর লিখবো ফর দা ইয়ার এন্ড, ঠিক আছে, সেই ইয়ার এন্ডের ডেটটা দিতে হবে 31/12। ডেবিট ক্রেডিট মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট ডেবিট ক্রেডিট যদি না লেখো তাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার কেটে নেবে। সে এক্সামিনার যে খাতা দেখবে সে যদি মনে করে 0 দেবে, অঙ্ক ঠিক হওয়া সত্ত্বেও 0ও দিতে পারে। সুতরাং ডেবিট ক্রেডিট যেখানে লিখতে হয় সেখানে ভালো করে দেখে নাও কোথায় কোথায় লিখতে হয়, ফরম্যাটিং ঠিক হতে হবে অঙ্কে। ঠিক আছে, পার্টিকুলার রুপিস। ঠিক আছে, সবার প্রথম পিএল অ্যাপ্রো যখন করবে, কোশ্চেন করবে, কোশ্চেনে দেখবে নেট প্রফিট কত টাকা দিয়েছে, নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিট কত দিয়েছে স্যার, নেট প্রফিট সবার লাস্ট লাইনে বলে দিয়েছে কত, 1,20,000 টাকা। এই যে নেট প্রফিট বলছে এটা কি বলছে, বিফোর কনসিডারেশন নাকি আফটার চার্জিং, এটা ভালো করে পড়বে। স্যার বিফোর কনসিডারেশন বলতে কোনো ঝামেলা নেই, বিফোর চার্জিং বা বিফোর কনসিডারেশন বলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো যদি আফটার বলে তখন একটু ঝামেলা আছে। ঠিক আছে, তো তখন একটু ঝামেলা আছে। ঠিক আছে, এখানে দেখো নেট প্রফিট বিফোর কনসিডারেশন বলেছে, নেট প্রফিট আমরা পিএল অ্যাপ্রো কেটে লিখবো। এখন তুমি যদি এখন দেখো আর সময় নেই, আর 10 অধিক বাকি, তুমি যখন জিজ্ঞাসা করো এর পিছনে রিজন গুলো কি, আরে কি রিজন বলবো, এখন আমরা তো বছরের শুরু থেকে রিজন বলেই এসেছি, সব ডিটেইলসে বুঝিয়েছি। যদি দরকার হয় তোমরা চলে যাবে পিএল অ্যাপ্রো, ডিটেইলসে বুঝিয়েছি কেন এই দিক হয়। ঠিক আছে, এখন ডিটেইলস বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, তো দেখো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, লিখবো নেট প্রফিট কত, 1,20,000 টাকা। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার যদি আফটার কনসিডারেশন থাকো, আরে আফটার বললে ওরা বলে দিত, ওরা বলে দিত নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি, তাহলে তখন তুমি ওয়ার্কিংস চলে যেতে, লিখতে নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি এত টাকা, তার সঙ্গে পার্টনারের স্যালারি যোগ করতে,
করে হয়ে গেল যেটা, সেটা হচ্ছে নেট প্রফিট বিফোর চার্জিং স্যালারি, সেই টাকাটা এখানে বসে। আমার কথাটা বুঝতে পারলে কি? ধরো পরীক্ষার কোশ্চেনে বলেই তো নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি, কোশ্চেন বললো তো এরকমই করতে পারে। নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি ধরো বলে দিলে 1,20,000 টাকা, ঠিক আছে তো? এবার পার্টনার স্যালারিটা মানে স্যালারি চার্জ করার পরে নেট প্রফিট, কিন্তু আমাকে বের করতে হবে স্যালারি চার্জ করার আগে। আগে সবসময় নেট প্রফিট বিফোর করতে হবে, বিফোর কনসিডারেশন। তার মানে কি আফটার চার্জ করেছে? স্যালারিটা যোগ করে দেবে, বিফোর চার্জ বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক আসলে কোনো বছর ইয়ারে আসেনি, কিন্তু আমি মডেল পেপার সেট সলভ করেছি, অলরেডি ইউটিউবে আছে, সেই অঙ্ক তুমি দেখে নিতে পারো। এছাড়াও আমার তো ক্লাসে প্রচুর অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে তো? আর অসুবিধা হলে তোমরা আমার প্লেলিস্টে চলে যাও, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, সেখানে অনেকগুলো ভিডিও अवेलेबल আছে, ফ্রিতে দেখতে পারবে, তোমরা দেখে নিতে পারো, অনেক ডিটেইলসে করেছি। তো যাই হোক, এখানে হয়ে গেল 1,20,000 টাকা। আর কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা পিএল এর ডেবিটে বসাই, ঠিক আছে? কারণ এর পেছনে একটাই কারণ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে পার্টনারশিপ ফার্মে এক ধরনের এক্সপেন্স, আর এক্সপেন্স তো ডেবিটে বসে, তাই লিখেছি। কত হবে? আর 40,000 এর 6%, কারণ আর এর ক্যাপিটাল ছিল 40,000 তার 6% 2,400, এস এর ক্যাপিটাল ছিল 30,000 তার 6% 1,800, দুটো যোগ করে 4,200 বসে গেল, ঠিক আছে? বসে গেল, বুঝতে পেরেছো? তারপর কি বলেছে? কমিশন, ঠিক আছে? কমিশনটা কে পাবে? কমিশনটা বলতে আর পাবে 2.5% সেলের উপর। তো সেল কত ছিল? তোমাকে খুঁজে বার করতে হবে সেল কত ছিল। সেল ছিল 3 লাখ টাকা, 3 লাখ টাকা 2.5% কত হয়? এই দেখো না, কমিশনটা পাবে 8, তাহলে এটাও পার্টনারশিপ ফার্মের খরচ, থাকে একটু পার্টনার্স কমিশন, আর বলে 3 লাখ ইনটু 2.5% 7,500 টাকা, ঠিক আছে? এরপরে পড়ো কি বলেছে? স্যার বলেছে এস স্যালারি পাবে 1000 টাকা পার মান্থ, তাহলে এটাও পার্টনারশিপ ফার্মের খরচ, তাই লিখব টু পার্টনার স্যালারি এস বলে লিখব 1000 ইনটু 12 12,000 টাকা। আরে আমি অঙ্কটা করে দিয়েছি, করে রেখেছি, তাহলে কি আমার তাড়াতাড়ি হয়ে যাবে বোঝাতে, ঠিক আছে? তো সুতরাং কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই পরে বলতে পারো। তারপর কি বলেছে? সব শেষ না, একটা পয়েন্ট বাকি আছে, সেটা কি? ইন্টারেস্ট অন ড্রয়িং। দেখো এটা শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট বলছি। যদি পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা না থাকে, তাহলে পার্টনাররা কি পাবে? লোনের উপর 6% ইন্টারেস্ট পাবে, আর কি পাবে? ইকুয়াল প্রফিট পাবে, ঠিক আছে? যত টাকা প্রফিট হবে সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে, আর কিছু পাবে না, ঠিক আছে? তার মানে স্যার যদি ডিডে যদি পার্টনার স্যালারি উল্লেখ না থাকে পাবে না, স্যার যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল উল্লেখ না থাকে পাবে না, যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস উল্লেখ না থাকে পাবে না, বোনাস উল্লেখ না থাকে পাবে না, কমিশন উল্লেখ না থাকে পাবে না। কিন্তু প্রফিট কি রেশিওতে ভাগ হবে উল্লেখ না থাকে ইকুয়াল রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, আর লোনের উপর 6%, এটাই মাথায় রাখতে হবে। তো দেখো এই অঙ্কটা যদি দেখো, এখানে যে পার্টনার ছিল কারা কারা? স্যার আর এস পার্টনার ছিল। আর কত ড্রয়িং করেছে? স্যার আর তো 10,000 টাকা ড্রয়িং করেছে। আর এস কত ড্রয়িং করেছে? দেখো না, এস তো 5,000 টাকা ড্রয়িং করেছে। তো কোশ্চেন পড়ে দেখতে হবে এখানে ড্রয়িংস এর উপর কি কোনো ইন্টারেস্ট রেট বলেছে? হ্যাঁ স্যার বলেছে। কত পার্সেন্ট বলেছে? 10% বলে 10%। স্যার যদি এই পার্সেন্টেজ বলে না দিত, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস তোমার কোশ্চেনে আসতোই না। তার মানে তুমি ইন্টারেস্ট অন ড্রয়িংস তখনই করবে যদি রেট অফ ইন্টারেস্ট বলে দেয়, আদারওয়াইজ করার দরকার নেই, কোনো অ্যাজাম্পশন করতে হবে না এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংসে। এবার প্রশ্ন হচ্ছে ড্রয়িংস এ করে না, দু রকম ড্রয়িংস হতে পারে, একটা রেগুলার ড্রয়িংস আর একটা ইরেগুলার ড্রয়িংস। তোমার পরীক্ষায় বেসিক্যালি তুমি রেগুলার ড্রয়িংসই পাবে, ইরেগুলার ড্রয়িংস একবার এসেছিল বাট অতটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে যাবে, করেছি তো। রেগুলার ড্রয়িংসটা কি হয় তোমাকে দেখতে হবে, প্রতি মাসের শুরুতে টাকা তুলেছি না প্রতি মাসের মাঝে তুলেছি নাকি শেষে তুলেছি। সে শুরুতে তুললে কি হয়? শুরুতে তুললে হয় 6.5/12, মাঝে তুললে হয় 6/12, আর শেষে তুললে হয় 5.5/12। তাহলে এখানে কবে তুলেছে আর কিছু বলেন না, বললে অলওয়েজ তোমরা অ্যাজাম্পশন করবে বছরের মাঝে টাকা তুলে বা মাসের মাঝে টাকা তুলেছে। মাসের মাঝে টাকা তুললে কি হবে? স্যার 6/12। আমি অ্যাজাম্পশন করেছি মাঝে টাকা তুলতে 6/12। স্যার এটা যদি কোশ্চেনে বলতো মাসের শুরুতে বলতো 6.5/12, 6.5/12। যদি বলতো মাসের শেষে তুলেছে 5.5/12, 5.5/12। দেখো কোশ্চেনে এরকম ভাবে ওরা ঘোরাতে পারে, ওরা বলতে পারে 8 তুলেছে বছরের মাসের শুরুতে আর এস তুলেছে মাসের শেষে, বলতেই পারে, যা খুশি বলতে পারে। তো তোমাকে সমস্ত কিছু অ্যালার্ট থাকতে হবে। সেটা ক্যালকুলেট করে হলো 500 টাকা, এটা ক্যালকুলেট করে 250, 500 আর 250 যোগ করে হলো 750 টাকা। স্যার যদি বলতে ইরেগুলার বললে কেমন বলতো? দেখো এই বলতে ইরেগুলার বলতো যে আর 10,000 টাকা তুলেছে, বলতে এরকম বলতো আর 10,000 টাকা তুলেছে, ঠিক আছে? কত তারিখে? 1/4/18 এরকম বলতো ইরেগুলার। তাহলে কি করতাম? এই 10,000 টাকা ইনটু 10% ইনটু, তার মানে এই টাকাটা কতদিন হবে? 1/4 থেকে 31 ডিসেম্বর, 9/12। সেক্ষেত্রে 9/12, এটাকে বলে ইরেগুলার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরে কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। তো
এটা টোটাল করে দাও 1,20,750, সেই টাকাটা আবার এখানে লিখলাম। এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এই তিনটে বাদ দিলে কত পড়ে থাকছে স্যার? এই তিনটে বাদ দিলে পড়ে থাকছে, এই আমি বলছি 97050, এই টাকাটা পড়ে থাকছে। কি বলেছে এবার? বলেছে রিজার্ভে ট্রান্সফার করতে। কত টাকা রিজার্ভে ট্রান্সফার করতে? কত কি বলেছে রিজার্ভে ট্রান্সফার করতে? বলছে যে তোমার যত টাকা ডিস্ট্রিবিউটেবল প্রফিট বেরোবে তার 10%, অর্থাৎ এই প্রফিটটা তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, এর 10% তুমি রিজার্ভে ট্রান্সফার করবে। তাই লিখে ইউ ট্রান্সফার টু রিজার্ভ। এটা কি করে বেরোলো? এই তো বললাম, আরে এই দুটো যোগ করে কত স্যার? এত টাকা। সেই এত টাকাটা লিখলাম, তার থেকে এটা বাদ দিয়েছি, এটা বাদ দিয়েছি, এটা বাদ দিয়েছি, ঠিক আছে? বাদ দিয়ে কত হলো? এত টাকা, তার উপর 10% চাপালাম, এত টাকা রিজার্ভে ট্রান্সফার করে দিলাম। তার মানে তুমি ভাবো না, তুমি ভাবো, নিজেই ভাবো, এত টাকা ছিল, তার মানে রিজার্ভে ট্রান্সফার করে দিলাম 9,705 টাকা। রইলো কত স্যার? রইলো তো 87345। এই টাকাটাই পার্টনার মানে আর আর এস ভাগ করবে কোন রেশিওতে? আরে রেশিও তো কোশ্চেনে বলেছিল, বলে না দিলে ইকুয়াল, আর বলে দিলে 3:2, তো 3:2 তে ভাগ করে দেবো। এই টাকাকে 3:2 তে ভাগ করব, 3 এর 5, 2 এর 5, কি লিখতে হবে? দ্য ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু, এই প্রফিটটা কাদের মধ্যে ট্রান্সফার করব? আর কে এত টাকা দেব, এস কে এত টাকা দেব, হয়ে গেল শেষ। 4 এর 4 পেয়ে গেলাম। তো 4 এর 4 পেয়ে গেলে অঙ্কে এরকম টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় সেট করবে, ঠিক আছে? সুতরাং ভালো করে প্রিপারেশন নাও। আমি সব করে ইয়ার করে দেবো, 15 থেকে শুরু করে 19 অবধি। 19 সালের এটা ফার্স্ট অঙ্কটা হলো, ঠিক আছে? তো পিএ দেখো, এরপরে যে অঙ্কটা, এটা শেয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে? শেয়ার দিয়ে দিয়েছে, এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসবে, 4 নম্বর পাবে, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কের জন্য কি কি করতে হবে? তোমাকে একটা শেয়ার ফরফিচারের জার্নাল করতে হবে, একটা রিইস্যু জার্নাল করতে হবে, আর একটা রিইস্যু হলো ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার হয়, এই তিনটি জার্নাল করতে হবে 4 নম্বর, ঠিক আছে? তো যদি কোশ্চেন যদি বলে দেয় উইদাউট ন্যারেশন, সেক্ষেত্রে লিখবে না, আদারওয়াইজ তুমি ন্যারেশন লিখতে হবে। তো ন্যারেশন তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, ঠিক আছে? ন্যারেশন তো একদমই ইজি, ন্যারেশন খুব একটা টাফ থাকে না, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো? তুমি লিখে দিলেই হলো। 2 নম্বর কোশ্চেন বলেছে পি লিমিটেড কোম্পানি হ্যাজ আ সাবস্ক্রাইব ক্যাপিটাল অফ 2 লাখ ইকুইটি শেয়ার অফ ₹10 পার শেয়ার, ঠিক আছে? এই কোম্পানি সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে দিয়েছে 2 লাখটা শেয়ার 10 টাকা, মানে একটা শেয়ার দাম 10 টাকা। দ্য ডিরেক্টর ফরফিটেড 500 শেয়ার হেল্ড বাই আ শেয়ার হোল্ডার, ঠিক আছে? কোম্পানির যে ডিরেক্টর, ও 500টা শেয়ার ফরফিট করছে। স্যার কেন ফরফিট করছে? কমন ব্যাপার, ও নিশ্চয়ই কোনো টাকা দিতে পারেনি, ইনস্টলমেন্ট দিতে পারেনি, ঠিক আছে? তো আমাদের ইনস্টলমেন্ট কি হয়? অ্যাপ্লিকেশন হয়, অ্যালটমেন্ট হয়, ফার্স্ট কল হয়, ফাইনাল কল হয়, ঠিক আছে? এবার দেখতে হবে কোন ইনস্টলমেন্ট দিতে পারেনি। কোন ইনস্টলমেন্ট যদি শেয়ারটা দিতে না পারে, তাহলে ডিরেক্টর রাইট আছে সেই শেয়ারগুলোকে ফরফিট করে দেবে, ঠিক আছে? তো 500টা শেয়ার ফরফিট করেছে কেন? হু হ্যাড ফেল টু পে ফার্স্ট কল মানে 2 টাকা, আর ফাইনাল কল মানে 3 টাকা। তার মানে পার্টিকুলার একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফার্স্ট কলে 2 টাকা দিতে পারেনি, আর ফাইনাল কলে 3 টাকা দিতে পারেনি। কত টাকা দিতে পারেনি? 5 টাকা দিতে পারেনি, কলে 5 টাকা দিতে পারেনি। তাই কোম্পানির ডিরেক্টর কি করেছে? ওই শেয়ার হোল্ডারের শেয়ারগুলো ফরফিট করে দিয়েছে। স্যার ফরফিট করলে জার্নাল কি? তোমরা সবাই জানো, শেয়ার ফরফিট করলে জার্নাল হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। খুব ভালো। আচ্ছা তার আগে বলে দিই তোমাকে ফরম্যাটিংটা কেমন হয়। প্রথমে লিখবে ইন দা বুকস অফ, কোম্পানির নাম লিখবে, তারপর জার্নাল লিখবে, ডেবিট ক্রেডিট, ডেট, পার্টিকুলার, লেজার ভ্যালু, রুপিস, এইগুলো সাজিয়ে দিতে হবে। প্রথম জার্নাল শেয়ার ফরফিট, কতগুলো শেয়ার ফরফিট করে? স্যার 500টা শেয়ার ফরফিট করে জার্নাল কি হয়? আমরা সবাই জানি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? কতগুলো শেয়ার ফরফিট করেছে? স্যার 500টা শেয়ার ফরফিট করেছে। তাই এখানে লিখলাম 500 ইনটু 10 কয়তে পেলাম? নিয়ম হচ্ছে মানি সো কলডা, কি বললাম? এই যে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লিখলাম না 5000 টাকা, এটা কি করে হয়? নিয়ম হচ্ছে কতগুলো শেয়ার ফরফিট করেছে ইনটু মানি সো কলডা। কতগুলো শেয়ার ফরফিট করেছে? 500টা শেয়ার ফরফিট করেছে ইনটু মানি সো কলডা, মানে এখনো পর্যন্ত কত টাকা টাকা হয়েছে? পুরো টাকা হয়ে গেছে, পুরো টাকা হয়ে গেছে, পুরো ফাইনাল কল অবধি টাকা হয়ে গেছে, তাই 10 টাকা, তাই 10 টাকা। কখনো কখনো বলে কি যে না আমি তো এখনো ফাইনাল কল দেখে উঠতে পারিনি, সেক্ষেত্রে ফাইনাল কলের রেটটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো এখানে ফাইনাল কলও টাকা হয়ে গেছে, 500 ইনটু 10 5000 টাকা। তো তোমার পরীক্ষায় এরকম পাবে না, আর পেলে কি যায় আসে? আমরা বিভিন্ন টেস্ট পেপার এবিডিএ টেস্ট প্রচুর করেছি, তাই না? তো তোমাকে দেখতে হবে কতগুলো শেয়ার ফরফিট করছি ইনটু মানি সো কলডা, কত টাকা টাকা হয়েছে? এই অঙ্কটাই পুরো টাকা হয়েছে, তাই 10 টাকায় আমরা করব, 500 ইনটু 10 5000, ঠিক আছে? হয়ে গেল। এবার যখনই তোমরা শেয়ার ফরফিটের অঙ্ক করবে, তোমরা খুব দৃষ্টি দেবে কোশ্চেনের প্রতি, খুব মনোযোগ দিয়ে দেবে। কে স্যার কি দৃষ্টি দেবো? দেখবে কোথায় ফেল করবে। স্যার কোশ্চেন তো বলেই দিয়েছে ফার্স্ট কল আর ফাইনাল কল ফেল করেছে, যেখানে ফেল করছে সেখানে প্রিমিয়াম আছে কিনা। স্যার এই অঙ্ক তো খুব ইজি অঙ্ক, এখানে তো প্রিমিয়াম নেই, তাই না? দেখো মন দিয়ে শুনবে কথাটা, মন দিয়ে কথা শুনবে। এই যে আমাদের অ্যাপ্লিকেশন
অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, ঠিক আছে? তো এর মধ্যে ফেল করে কোথায় কোম্পানি? ও অ্যালটমেন্টে ফেল করে, ফার্স্ট কলে ফেল করে, ফাইনাল কলে ফেল করে। তোমাকে কোশ্চেন করে দেখতে হবে প্রিমিয়ামটা কোথায় আছে। প্রিমিয়াম চারটে জায়গার মধ্যে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, চারটের মধ্যে যে কোনো জায়গায় প্রিমিয়াম থাকতে পারে। তাহলে এখানে প্রিমিয়াম ডেবিট করতে হয়। কখন করতে হয়? কখন করতে হয় প্রিমিয়াম ডেবিট? তোমাকে দেখতে হবে প্রিমিয়াম যেখানে আছে সে কি ফেল করেছে। স্যার ধরুন প্রিমিয়াম অ্যাপ্লিকেশনে আছে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনে প্রিমিয়াম আছে কিন্তু অ্যাপ্লিকেশন কোনদিন ফেল করে না, তাহলে অ্যাপ্লিকেশনে যদি প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়াম ডেবিট হওয়ার দরকার নেই। স্যার ধরুন অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, এবার তোমাকে দেখতে হবে অ্যালটমেন্টে কি ফেল করেছে। হ্যাঁ স্যার অ্যালটমেন্টে ফেল করতে হবে, সেক্ষেত্রে প্রিমিয়ামটা ডেবিট করবে। আর যদি প্রিমিয়াম যদি ফেল না করে তাহলে দেবে না। তাহলে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এখানে প্রিমিয়াম ডেবিট কখন করবে। প্রিমিয়াম ডেবিট আমরা তখনই করব, ঠিক আছে? তো প্রিমিয়াম কখন ডেবিট করব বলো? প্রিমিয়াম ডেবিট করব হচ্ছে যেখানে প্রিমিয়াম আছে, যেই ইনস্টলমেন্ট প্রিমিয়াম আছে সেই ইনস্টলমেন্ট যদি ফেল করে তাহলে প্রিমিয়ামটা ডেবিট করব। তা এখানে অঙ্কিত প্রিমিয়াম ছিলই না, তাই প্রিমিয়াম ডেবিট করার কোনো প্রশ্নই উঠছে না। স্যার ধরুন অঙ্কে প্রিমিয়াম আছে, তাহলে বলো না কোথায় প্রিমিয়াম আছে। স্যার ধরুন অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্ট ফেল করছে না, এই জন্য প্রিমিয়াম ডেবিট করবো। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা অনেক আগে বহুবার ডিটেলসে বুঝিয়েছি, যারা এগুলো দেখোনি, জানো না তাদের অসুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক এটা বলে দিলাম। তারপর কলসিন এরিয়া, তো বলো না এই যে শেয়ার হোল্ডারটা ফেল করেছে কোথায়? স্যার ফার্স্ট কল আর ফাইনাল কল। ফার্স্ট কলে কত টাকা? 2 টাকা, আর ফাইনাল কল 3 টাকা, 5 টাকা ফেল করছে। একটা শেয়ারে 5 টাকা, 500 শেয়ার 2.5 টাকা, এই সরি 2.5 টাকা, ঠিক আছে? এটাকে বলে কলসিন এরিয়া। দেখলাম 2 কলসিন এরিয়া 2.5 টাকা, ঠিক আছে? তারপর 5000 টাকা আসবে, 2.5 টাকা বাইরে পেয়েছি কত? 2.5 টাকা, তাই লিখলাম 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, ঠিক আছে? 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এই 500টা শেয়ারের এগেইনস্টে তুমি 2.5 টাকা পেয়েছো মানে, ঠিক আছে? আর পাওনি কত? 2.5 টাকা, লিখবে শেয়ার ফরফিচার। তো কি লিখি ন্যারেশনটা পড়ে নাও। বিং ফরফিচার অফ 500 শেয়ারস ফর নন পেমেন্ট অফ ফার্স্ট কল মানি 2 টাকা, ফাইনাল কল মানি 3 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার ডট ডট ডেটেড হয়ে গেল। 500টা শেয়ার কোম্পানি শেয়ারের থেকে একদম পুরো বাজেয়াপ্ত করে নিচ্ছে, ফরফিট করে নিচ্ছে। এবার কি করবে? স্যার ওই শেয়ারগুলো অন্য কাউকে বেচে দেবে। অন্য কাউকে বেচে দেবে কত টাকায় বেচে? স্যার 8 টাকা দিয়ে বেচে। এই 500টা শেয়ারই বেচে 8 টাকা দিয়ে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 × 8 4000 টাকা। তাহলে 10 টাকার মধ্যে 8 টাকায় বেচে 8 টাকা পেল না কত? 2 টাকা। তাহলে এটা লস। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 500 × 2000 টাকা, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 500 × 10 5000 টাকা, ঠিক আছে? বিং রেশিও অফ 500 ফরফিটেড শেয়ার। দেখো আমি 500টা শেয়ার ফরফিট করলাম আর 500টা রেশিও করেছি। পরীক্ষার প্রশ্ন এরকম নাও থাকতে পারে, 500টা ফরফিট করে তার চেয়ে কম রেশিও করেছি, তাহলে 500টা ফরফিট করলাম, 400টা রেশিও করলাম। হতেই পারে, না হওয়ার কি আছে? সেক্ষেত্রে 500 জায়গায় 400 লিখে দেবে। লাস্ট জার্নাল। আর এটা মাথায় রাখবে শেয়ার রিইস্যু করলে সবসময় কোম্পানি প্রফিটই হয়, তার জন্য জার্নাল হবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? টু ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? স্যার 1500 টাকা কি করে বেরোলো? রুল কি জানো স্যার? রুলটা কি? রুলটা হচ্ছে ফরফিচার ক্রেডিট। ফরফিচার ক্রেডিট কত ছিল? ফরফিচার ক্রেডিট স্যার 2.5 টাকা, এটা হচ্ছে ফরফিচার ক্রেডিট। রুলটা বলছে তার থেকে মাইনাস করতে হবে ফরফিচার ডেবিট। কত? স্যার ফরফিচার ডেবিট ছিল 2.5 টাকা, বাদ দিয়ে কত হলো? 3000 টাকা। এইটাই ক্যাপিটাল রিজার্ভ পাঠাতে। তাহলে নিয়মটা কি? ফরফিচার ক্রেডিট মাইনাস ফরফিচার ডেবিট, ঠিক আছে? স্যার আপনি কি করে একটা ভালো কোশ্চেন করলেন, ধরুন 500টা শেয়ার ফরফিচার বলে দিয়েছে, ধরুন এটা তো করলেন 500টা ফরফিট আর 500টা রিইস্যু, কোনো সমস্যা নেই, করে ফেললাম। যদি স্যার এখানে 500টা ফরফিট থাকে, যদি 400টা রিইস্যু থাকে, সেক্ষেত্রে কি হতো? দেখো না তুমি এখানে একটা সিম্পল একটা ঐকিক নিয়ম করবে, ঠিক আছে? তো এই 2.5 টাকা পেয়েছিলে কতগুলো শেয়ারের জন্য? স্যার 500টা শেয়ারের জন্য 2.5 টাকা। তাহলে 400টার জন্য কত হবে? সেক্ষেত্রে 2.5 বাই 500 × 400 হবে, ঠিক আছে? তাহলে কত? 5 4 2000 টাকা। সেক্ষেত্রে তো 2000 টাকা, 2000 থেকে 1000 3000 টাকা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চিন্তা নেই, এরকম টাইপের অঙ্ক পাবো তো। আরে 5 বছরের মধ্যে এরকম টাইপের অঙ্কও আছে, করবো আমরা। তো আশা করি বুঝে গেছো। টুকে নাও এখানে কি লিখে জানেন? বিং ফরফিটেড, বিং প্রফিট অন রেশিও অফ ফরফিটেড শেয়ার ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। তো বোঝা গেল এই কোশ্চেনটা। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কিসের অঙ্ক দিয়েছে স্যার? 3 নম্বর অঙ্ক ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছে। স্যার ডিবেঞ্চার তো আমরা সিলেবাসে যেটা ডিবেঞ্চার করাচ্ছে না, এই রকম টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় দিতে পারে। স্যার ডিবেঞ্চার দেবে না? ডিবেঞ্চার দেবে না, এই যে এখানে ডিবেঞ্চার লেখা আছে না, এটাই শেয়ারের মারফত দিতে পারে, শেয়ার দিতে পারে। এই অঙ্কটা শেয়ার আসতে পারে। স্যার কেমন ডিবেঞ্চার দিয়েছে? বলছে যে এখানে কেমন ডিবেঞ্চার দিয়েছে, আমি একটা কোম্পানি অন্য কোম্পানির বেশ কিছু অ্যাসেট কিনে নিয়েছি। তার মানে পারচেজ অফ অ্যাসেট, হ্যাঁ পারচেজ অফ অ্যাসেট কিনেছি।
ঠিক আছে, ওকে যত টাকার অ্যাসেট নিয়ে কিছু টাকা ক্যাশ টাকা পেমেন্ট করেছি আর বাকি টাকা ওকে ডিবেঞ্চার দিয়েছি। তোমার পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক দিতে পারে। কেমন দিতে পারে, যে একটা কোম্পানি আর একটা কোম্পানির বিজনেসের অ্যাসেট গুলো কিনে নিল, কিছু টাকা ক্যাশের মাধ্যমে দিল আর বাকি টাকা শেয়ারের মাধ্যমে পেমেন্ট করলো। তার এখানে যে ডিবেঞ্চার দিয়েছে, ডিবেঞ্চারের বদলে লেখাটা হয়ে যাবে শেয়ার। ঠিক আছে, এটা তো এরকম টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসছেই। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার, ঠিক আছে, আদার দেন ক্যাশ। ঠিক আছে, শেয়ার ইস্যু করো। ঠিক আছে, মানে ধরো আমি যদি কোনো অ্যাসেট কিনতে চাই না, যদি কোনো অ্যাসেট কিনতে চাই তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে। আমি ক্যাশ পেমেন্ট করবো না, ক্যাশ পেমেন্ট না করে শেয়ার ইস্যু করে অ্যাসেট কিনে নেবে, এরকম টাইপের কোশ্চেনটা পড়ছি। দেখো, জয় লিমিটেড পারচেজ দ্য ফলোইং অ্যাসেট ফ্রম বিজয় লিমিটেড। জয় কোম্পানি বিজয় কোম্পানি থেকে অ্যাসেট গুলো কিনছে। স্যার কার বইতে ইন্টারভিউ কমন ব্যাপার, যে কিনছে তার বইতে ইন্টারভিউ করবি। ইন দ্য বুকস অফ জয় লিমিটেড, দেখো লিখে ইন দ্য বুকস অফ জয় লিমিটেড, জার্নাল, ডেট সব একই রকম, ডেট, পার্টিকুলার, লেদার ভ্যালু, রুপিস, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা জয় কোম্পানি কি কি কিনেছে? স্যার বিল্ডিং কিনেছে, মেশিন কিনেছে, স্টক কিনেছে। আচ্ছা বলো বিল্ডিং, মেশিন, স্টক এগুলো কি? স্যার এগুলো তো আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট কিনেছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়। তাই লিখে দেখো, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টাকা, মেশিন অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, স্টক অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা। ঠিক আছে, স্যার কার থেকে কিনেছে এগুলো? কার থেকে কিনেছে? কার থেকে কিনে? জয়, স্যার বিজয় থেকে। তাই লিখবো টু বিজয় লিমিটেড 7,50,000। আচ্ছা বিজয়ের থেকে এগুলো কিনে নিলাম, ওকে তো পেমেন্ট কিছু পয়সা করে দিতে হবে তো? হ্যাঁ স্যার দিতে হবে। তাহলে লিখবো, তো বিজয়কে যখন পেমেন্ট করব তখন জার্নাল হবে বিজয় অ্যাকাউন্ট ডেবিট, তাই না? বিজয় আমাকে 7.5 লাখ টাকা পায়, ওকে যখন টাকা পেমেন্ট করব তাহলে আমার লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 7.5 লাখ টাকা, ওকে কি পেমেন্ট করছি? স্যার ওকে না আমরা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা চেক দিচ্ছি। চেকের মাধ্যমে পেমেন্ট করলে কি হয়? ব্যাংক, আমি ধরো আমাকে যে টাকা পাই তাকে 1.5 লাখ টাকা চেক দিই, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তো ব্যাংক তো ক্রেডিট হবে, তাই না? তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু ব্যাংক অ্যাকাউন্ট 1.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা চেক দিয়ে দিয়েছি। তাহলে বাকি যে 6 লাখ টাকা আছে সেই 6 লাখ টাকা কি দেবো? সেই কোশ্চেনে ডিবেঞ্চার দেবো। তোমার ডিবেঞ্চার মধ্যে দেবে না, এটা ডিবেঞ্চার জায়গায় লিখে দেবো শেয়ার। বাকি 6 লাখ টাকা ওকে আমি শেয়ার দিয়েছি 25% প্রিমিয়াম, যে একটা শেয়ারের দাম 100 টাকা করে। তো ছোট্ট করে একটা ওয়ার্কিংস করেছি, নাম্বার অফ শেয়ার 7.5 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, রইল বাকি 6 লাখ টাকা। 6 লাখ টাকা তো, কিন্তু এই 6 লাখ টাকা দেবো কিসে? 25% প্রিমিয়াম। তাই এক একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, 25% প্রিমিয়াম মানে কত? 125। এক একটা শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা, 25% প্রিমিয়াম মানে যোগ করে হলো 125, মানে একটা শেয়ারের দাম 125 টাকা। 125 টাকায় একটা শেয়ার পাওয়া গেলে 6 লাখ টাকা কত করে শেয়ার? স্যার 4,800 শেয়ার পাওয়া যাচ্ছে। তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে? 4,800 ইনটু 100, এখানে তো অলওয়েজ ফেস ভ্যালুই বসে, 4,80,000। ঠিক আছে, আর প্রিমিয়াম কত? স্যার 4,800 ইনটু 25 করে দাও, 1,20,000 টাকা। শেষ। এরকম টাইপের অঙ্ক পরীক্ষা চলে এসেছে। আরে আসবে মানে চলে এসেছে পরীক্ষায়, এরকম টাইপের অঙ্ক পরীক্ষা চলে এসেছে। ভালো করে প্র্যাকটিস করো। মানে দু রকমের শেয়ার করলাম, 4 খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ন্যারেশনটা লিখতে হবে তোমাকে। বিং অ্যামাউন্ট ডিউ টু বিজয় লিমিটেড অন অ্যাকাউন্ট অফ পারচেজ অফ সানডে অ্যাসেটস। এটা ন্যারেশন, বিং অ্যামাউন্ট ডিউ টু বিজয় লিমিটেড ওয়াজ সেটেলড পার্টলি বাই ইস্যু অফ চেক এন্ড পার্টলি বাই ইস্যু অফ শেয়ার একটা প্রিমিয়াম বাই 25%। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভালো করে করো, ভালো করে করো। না বোঝার কিছু নেই, খুব ইজি টাইপের অঙ্ক আছে। আর এই টাইপের অঙ্ক যদি ভুলে যাও, 20 থেকে 25 মিনিট একটা ভিডিও আছে আমার ইস্যু অফ শেয়ার প্লেলিস্টে চলে যাবে। ঠিক আছে, ওই ভিডিওটা अवेलेबल আছে সমস্ত স্টুডেন্টের জন্য। ঠিক আছে, পাবলিক করা আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোকে না। আচ্ছা এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। এই অঙ্কটা কিসের অঙ্ক দিয়েছিল? অ্যাডমিশন। এই বছর অ্যাডমিশন অঙ্ক আসবে। কত নম্বর আসবে? অ্যাডমিশন থেকে 6 নম্বর আসবে। এবছর অ্যাডমিশন থেকে 6 নম্বর আসবে, 10 নম্বর আসবে। আমি আগেই বলে দিয়েছি অ্যাডমিশন থেকে 6 নম্বর আসবে। এবং এই 6 নম্বরের মধ্যে অ্যাডমিশন থেকে তোমার জার্নালও দিতে পারে, বা বলতে পারে লেজার মানে ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল করে দিতে পারে। আমরা যে 2019 সালে অঙ্কটা করছি সে বছর কিন্তু অ্যাডমিশনের জার্নাল আসবে, লেজার বলতে বলেছিল। কি কি লেজার? 3টে কিন্তু বলতে বলবে না, 6 নম্বরের দুটোই বলবে, ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কোশ্চেনটা পড়ে দাও, আর বোঝানোর কিছু নেই কোশ্চেনের মধ্যে। বলছে সচিন আর সৌরভ আর পার্টনার্স in a firm, they share profit and loss in the ratio of 3:2. Their balance sheet as on 31st March 2018 was as under. ঠিক আছে, তো সচিন আর সৌরভ দুজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 3:2। ঠিক আছে, তো ব্যালেন্স শিট গুলো দিয়ে দিয়েছে তোদের। ঠিক আছে, তো ব্যালেন্স শিট তোমরা দেখতে পাচ্ছ, নরমাল দিয়েছে। তারপরে কি বলেছে? 1418 রাহুল ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ আ নিউ পার্টনার 1/5 শেয়ার। রাহুল অ্যাডমিট করছে, সচিন আর সৌরভ বিজনেস করছিল, ওরা রাহুলকে অ্যাডমিট করিয়েছে, অ্যাডমিশন হবে, পার্টনার হয়ে গেল। তার শেয়ার কত হলো? 1/5 শেয়ার।
ঠিক আছে। অন দ্য ফলোইং টার্মস এন্ড কন্ডিশন কি বলছে, গুডউইল বলে দিয়েছে 1,25,000 টাকা। গুডউইল 1,25,000 মানে সচিন, সৌরভ, রাহুল তিনজনের টোটাল গুডউইল 1,25,000, ঠিক আছে, সমস্যা নেই। বিল্ডিং রিভ্যালু হয়েছে মানে নতুন পার্টনার যেদিন অ্যাডমিশন হয়েছে সেদিন তো রিভ্যালুয়েশন করতে হয়, সেদিন বিল্ডিং এর ভ্যালু দাঁড়িয়েছে 1,20,000। প্ল্যান 20% কমে গেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% বলেছে, স্টক রিভ্যালু হয়েছে 30,000 টাকা। নতুন পার্টনার রাহুল 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, বলে নেসেসারি অ্যামাউন্ট অফ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। কারণ দেখো নতুন পার্টনার যখন বিজনেসে অ্যাডমিট করবে ওকে না প্রিমিয়াম ফর গুডউইল বাবদ একটা টাকা নিয়ে আসতে হয়, সেটা কোশ্চেনে বলে দেবে ও আনতে পেরেছে কি আনতে পারেনি। আনতে পারার জন্য একরকম জানাল, আনতে না পারার জন্য একরকম জানাল। এখানে বলেছে কি ও প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা আনতে পেরেছে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমার করতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশনটা ঠিক করতে পারলে 2 নাম্বার আর পার্টনার্স ক্যাপিটালের জন্য 4 নাম্বার। তো দেখো একটা করে করব, একটা করে করব। প্রথমে রিভ্যালুয়েশনটাকে করে নিই। দেখো প্রথমেই বলেছিল 2 নম্বর পয়েন্ট করো রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন কাকে বলে, মানে নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হচ্ছে সেই দিন, নতুন পার্টনার যেই দিন অ্যাডমিট হচ্ছে সেই দিন মানে অ্যাসেট আর লায়াবিলিটি রিভ্যালু করা হয়। অ্যাসেট আর লায়াবিলিটি, ফার্মের অ্যাসেট আর লায়াবিলিটি রিভ্যালু করা হয়। রিভ্যালু করার পরে যদি কোনো প্রফিট বা লস হয় সেই টাকাটা কারা ভাগ করে নেয়, সেই টাকাটা পুরনো পার্টনাররা ভাগ করে নেয়, এবং এটা যেই অ্যাকাউন্টের মাধ্যমে করা তাকে বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটাই করছি। তো দেখো তোমাদের বোঝার জন্য করেছি ইন দা বুকস অফ সচিন, সৌরভ, রাহুল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ফুল ফর্ম লিখবে, A/C লিখবে না কিন্তু, ঠিক আছে। তো ভিতরে A/C লিখবে কিন্তু এখানে A/C লিখবে, ফুল লিখবে। ডেবিট ক্রেডিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে আমি যেটা বলছি এটা কিন্তু তুমি পরীক্ষায় লিখবে না, মনে রাখবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি মনে হয় অ্যাসেট বা লায়াবিলিটি রিভ্যালু করার ফলে প্রফিট হয়েছে তাহলে সেটা এই দিকে বসবে। যদি মনে হয় অ্যাসেট আর লায়াবিলিটি রিভ্যালু করার পরে প্রফিট হয় তাহলে এই দিক বসবে, আর যদি মনে হয় অ্যাসেট আর লায়াবিলিটি রিভ্যালু করার পরে লস হয় তাহলে এই দিক বসবে। পরীক্ষায় কিন্তু এই দুটো কথা একদম লিখবে না, নিজের বোঝার জন্য, নিজের বোঝার জন্য। প্রথম পয়েন্ট বলে দেখো, বিল্ডিং শুড বি রিভ্যালুড 1,20,000। বিল্ডিং এর রিভ্যালুয়েশন করে দেখা গেল বিল্ডিং এর ভ্যালু এখন 1,20,000, কিন্তু আগে কত ছিল স্যার, বিল্ডিং সরি 1,00,000 কত বলে 1,20,000 না, 1 মিনিট। এখানে বলেছে বিল্ডিং শুড বি রিভ্যালু 1,25,000, ঠিক আছে। 1,25,000 মানে বিল্ডিং এর রিভ্যালুয়েশন করা হয়েছে 1,25,000 টাকা, যেটা কিনা ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা বিল্ডিং ছিল, রিভ্যালুয়েশন করার পর দেখা গেল বিল্ডিং এর ভ্যালু দাঁড়িয়েছে 1,25,000। তার মানে রিভ্যালুয়েশন করার ফলে কত টাকা ভ্যালু বেড়ে গেল, বিল্ডিং এর ভ্যালু 25,000 টাকা বেড়ে গেল। তো এটা তো কোম্পানির প্রফিট বা বলতে পারো ফার্মের প্রফিট। প্রফিট তো ক্রেডিট দিতে বলছে, তাই এখানে বলেছে বাই বিল্ডিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিখতে হবে, অ্যাকাউন্ট বাই বিল্ডিং অ্যাকাউন্ট 25,000 টাকা, 1,25,000 মাইনাস 1,00,000। ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 1,00,000 টাকা, আর নতুন পার্টনার যেদিন অ্যাডমিট হচ্ছে সেদিন বিল্ডিং রিভ্যালু করে দেখা গেল বিল্ডিং এর ভ্যালু দাঁড়িয়েছে 1,25,000। তাহলে ভ্যালু কত বেড়ে গেল, 25,000 টাকা। এই যে ভ্যালুটা বেড়ে গেল এটা কাদের প্রফিট, পার্টনারদের প্রফিট। কোন পার্টনার, পুরনো পার্টনারদের। 25,000 টাকা এখানে বসে এই। নেক্সট বলেছিল প্ল্যান শুড বি ডেপ্রিসিয়েটেড 20%। তো প্ল্যান ছিল কত, প্ল্যান ছিল 25,000 টাকা। প্ল্যান ব্যালেন্সে দেখা যায় 25,000 টাকা ছিল। 20% ডেপ্রিসিয়েশন হলে প্ল্যান্টের ভ্যালু কমে গেছে। প্ল্যান্টের ভ্যালু কমে গেলে এটা পার্টনারদের লস, আর লস তো সবসময় ডেবিটে বসে, তাই লিখে টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান 25,000 20% 5,000 টাকা। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে হচ্ছে প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট রেইজ শুড বি রেইজ টু 10% অন ডেটার্স। তো দেখো কোন ডেটার্স কত ছিল স্যার, ডেটার্স ছিল 75,000 টাকা। ডেটার্স ছিল 75,000 টাকা। দেখো এখানে যে ছোট করে বলেছি ডেটার্স ছিল 75,000 টাকা, তার 10% বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। তো 75,000 10% করলে কত হবে, 7,500 টাকা প্রভিশন আমাকে দেখাতে হবে। কিন্তু আমি অলরেডি কত দেখিয়েছি, 5,000 টাকা দেখিয়েছি। তাহলে ব্যালেন্স শিটে 5,000 টাকা দেখাচ্ছে, 7,500 দেখাতে হবে, কিন্তু আমি 5,000 টাকা দেখিয়ে দিয়েছি। 5,000 টাকা দেখিয়ে দিলে কত টাকা বাকি আছে এখনো, 2,500 টাকা এখনো দেখাতে হবে। 2,500 টাকা এখনো প্রভিশন দেখাতে হবে। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট কি আমার লায়াবিলিটি, লায়াবিলিটি আরো 2,500 টাকা দেখাতে হবে, আমার লস, তাই ডেবিটে বসে 2,500 টাকা। আর কি ছিল, আর কি ছিল, স্টক। স্টক রিভ্যালু হচ্ছে 30,000 টাকা। স্টক ছিল কত, স্টক ছিল 40, এখন রিভ্যালুয়েশন করার পর স্টক হলো 30, তাই তো। 40 ছিল, রিভ্যালুয়েশন করার পর স্টক হলো 30। তাহলে কত টাকা লস হচ্ছে, রিভ্যালুয়েশন করার পর স্টকের ভ্যালু 10,000 টাকা কমে গেছে, লস, পার্টনারদের লস, তাই এখানে 10,000 টাকা। সব পয়েন্ট হয়ে গেছে, এবার জাস্ট রিভ্যালুয়েশনটা মিলিয়ে দিতে হবে।
এখানে 25, এটাকে 8 থেকে লিখলাম 25, সেই 25 টা এখানে লিখলাম, 25 থেকে 5 আর 10 15 আর 2500 17500 বাদ দিলাম। 25000 থেকে 17500 বাদ দিলে কত হচ্ছে 7500 টাকা। এই টাকাটা কারা ভাগ করে নেবে? পুরনো পার্টনাররা। তাই লিখলাম পুরো পার্টনার্স ক্যাপিটাল ওল্ড রেশিওতে সচিন সৌরভ 3 এর 5 2 এর 5 পড়ে হলো 4500 3000 হয়ে গেল। নেক্সট খুলতে বলেছিল এই রিভাইজন করার জন্য 2 নাম্বার আর পার্টনার্স ক্যাপিটাল করার জন্য 4 নাম্বার দেবে। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট এখানে ফুল ফর্ম দিতে হবে, ডেবিট ক্রেডিট, এইদিকে ক্যাপিটাল অ্যাকাউন্ট এইদিকে প্লাস এইদিকে মাইনাস, না লিখলেও হবে এক্সামে, কিন্তু বোঝার জন্য। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে তাই প্লাস দিয়েছি, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে এদিকে মাইনাস দিয়েছি। পার্টনারদের নাম লিখলাম সচিন সৌরভ রাহুল, সচিন সৌরভ রাহুল, পুরো নাম লিখতে হবে, পার্টিকুলার পার্টিকুলার। প্রথমে দেখো ক্যাপিটালের ব্যালেন্স কত বলেছে কোশ্চেনে। ক্যাপিটাল বলে দিয়েছিল সচিনের 80000 টাকা, সৌরভের 40000 টাকা। তো ক্যাপিটাল তো লাইবিলিটি, আর লাইবিলিটির ওপেনিং লাইবিলিটির ব্যালেন্স সব সময় ক্রেডিট দিকে বসে, তাই লিখেছি বাই ব্যালেন্স বিডি 80000 40000। এবার বলেছে রিজার্ভ, রিজার্ভ কত বলেছে 40000 টাকা। তো রিজার্ভ কাদের মধ্যে ভাগ করতে হয়? রিজার্ভের টাকাটা ভাগ করতে হয় পুরনো পার্টনারদের মধ্যে। তাই রিজার্ভ ছিল 40000 টাকা, পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করব মানে 3:2 তে 24000 16000। তাই রিজার্ভের টাকাটা কারা পায়? রিজার্ভের টাকাটা পার্টনাররা পায়। তো পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, তাই কেইটে বসেছে। এবার রিভ্যালুয়েশন, এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট ছিল টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কেইটে বলছে বাই রিভ্যালুয়েশন 4500 3000। এটাও হয়ে গেল। আর কি ছিল বাকি? আর কি বাকি ছিল? আর সেরকম কিছু বাকি নেই। এবার দেখো নতুন পার্টনার বিজনেস যখন অ্যাডমিট করেছিল কত টাকা নিয়েছিল ক্যাপিটাল? 30000 টাকা। নতুন পার্টনার 30000 টাকা ক্যাপিটাল নিয়েছিল। তো রাহুল ক্যাপিটাল নিয়েছে 30000 টাকা। তো ক্যাপিটাল নিয়ে আসলে রাহুলের ক্যাপিটাল বাড়বে, তাহলে কে দিকে বসবে। বাই ব্যাক, বাই ব্যাক বলে অ্যামাউন্ট বট ইন বলে রাহুলের ঘরে 30000 টাকা। ঠিক আছে, এবার দেখতে হবে নতুন পার্টনার গুডউইল কত এনেছে। এর জন্য এই ওয়ার্কিংসটা করে দিয়েছে। ঠিক আছে, এই ওয়ার্কিংসটা করে দিয়েছি। কি বলছে? বলতে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পেরেছে। কোশ্চেনে বলে দিয়েছিল গুডউইল বলেছিল 1,25,000 টাকা। কোশ্চেনে গুডউইল বলে দিয়েছিল 1,25,000 টাকা। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল কত হবে? কোশ্চেন পড়ে দেখতে হবে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পেরেছে কি পারেনি। বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পেরেছে এবং নতুন পার্টনারের শেয়ার কত ছিল? 1/5। নতুন পার্টনারের শেয়ার ছিল কত? 1/5। তাহলে কোশ্চেনে টোটাল গুডউইল ছিল 1,25,000। টোটাল গুডউইল 1,25,000 মানে এই টাকাটা কার কাছে? সচিনের আছে, সৌরভের আছে, রাহুলের আছে, তিনজনের টোটাল গুডউইল 1,25,000। তার মধ্যে রাহুলের টাকাটা কত? রাহুলের টাকাটা কত? রাহুলের টাকা রাহুলকে আনতে হবে। রাহুলের হচ্ছে 1/5, তাই 1,25,000 এর 1/5 কত? 25,000 টাকা। রাহুল এই টাকাটা আনতে পেরেছে, তাই লিখেছি প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই রাহুল। প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা রাহুল এনেছে। ঠিক আছে, কত? 1,25,000 1/5 25,000 টাকা আনতে পেরেছে। এন্ড দিস উইল বি ডিস্ট্রিবিউটেড, টাকাটা কারা নিয়ে নেবে? পুরনো পার্টনাররা নিয়ে নেবে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে নিয়ে নেবে। ঠিক আছে, এখানে ওল্ড রেশিও কত ছিল স্যার? 3:2। এখানে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাবে। কেন? যেহেতু অঙ্কে নিউ রেশিও বলে দেয়। ঠিক আছে, যেহেতু অঙ্কে নিউ রেশিও বলে দেয়। তার মানে এই যে 25,000 টাকা নতুন পার্টনার নিয়ে আসলে টাকাটা কারা নিয়ে নেবে? এই টাকাটা নিয়ে নেবে সচিন আর সৌরভ। এই নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে, তাই এইটা বলছি এখানে 15,000 টাকা আর এখানে 10,000 টাকা। তুমি করো 25,000 কে 3:2 তে ভাগ করলে 15 আর 10ই হয়। তাই লিখেছি প্রিমিয়াম ফর গুডউইল। মাথায় রাখবে ব্যাংকের আন্ডারে এটা লিখতে হবে। টোটাল করলাম, এই টোটাল করে দাও 1,23,500, সেটা আবার এখানে লিখলাম, বাকিটা ব্যালেন্স হয়ে গেল। সৌরভের টোটাল করলাম 69,000 টাকা, সেটা এখানে লিখলাম, ব্যালেন্স করে এটা দাও। রাহুলের টোটাল 30, সেই 30টা এখানে লিখলাম, ব্যালেন্স করে দাও। এই হচ্ছে শেষ হয়ে গেল। তো এবার কত নম্বর অঙ্ক? এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে ইস্যু অফ শেয়ার থেকে দিতে এবং পরীক্ষাতে দেবেই, কমন ইস্যু অফ শেয়ার থেকে বছর পরীক্ষায় অঙ্ক আসবে, 6 নম্বর অঙ্ক আসবে। এবং এই যে অঙ্কটা আছে এরকম টাইপের অঙ্ক এক্সামে এসে থাকে, বা বলতে পারি এরকম টাইপের অঙ্কই পরীক্ষায় এবছর আসছে। তো কি বলেছে? কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন দিয়েছে। আর একটা ভালো কথা বলেছে, এটাই খুব দরকার ছিল, বলেছে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড। সবার লাস্ট লাইনে বলেছে, বলেছে ন্যারেশনটা লেখার দরকার নেই। বলছে এক্স লিমিটেড ইস্যুড 15,000 শেয়ারস অফ রুপিস 10 at a premium of rupees 2 per share payable as follows। মানে এক্স কোম্পানি মার্কেটে কতগুলো শেয়ার ছাড়তে চাইছে? 15,000টা শেয়ার ছাড়তে চাইছে। এক একটা শেয়ার বা বলতে পারো 15টা শেয়ার ইস্যু করতে চাইছে। একটা শেয়ার ফেস ভ্যালু 10 টাকা করে, প্রিমিয়াম 2 টাকা করে। অ্যাপ্লিকেশনের রেট বলেছে 2 টাকা, অ্যালটমেন্টে বলেছে 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, ফলে বলেছে 5 টাকা। বলছে অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে 20,000টা শেয়ার, মানে কোম্পানি চাইছে 15,000টা শেয়ার ছাড়তে, কিন্তু পাবলিক 20,000টা শেয়ারের আবেদন জমা দিয়েছে। ঠিক আছে, তো এক্সেস অ্যাপ্লিকেশন মানে রিফান্ডেড। এই যে
এক্সট্রা অ্যাপ্লিকেশন মানি আমরা রিফান্ডও করতে পারি, অ্যাডজাস্টও করতে পারি, কিন্তু কোশ্চেনে বলেছে রিফান্ড করতে। আর শেয়ার হোল্ডার হোল্ডিং 1000টা শেয়ার ডিড নট পে কল মানি, একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে 1000টা শেয়ার টাকা দিতে পারেনি। হিজ শেয়ারস ওয়ার ফরফিট, তার শেয়ারগুলো ফরফিট করতে বলেছে ফাইনাল কলের পর, ভালো কথা রাখবে, ফাইনাল কলের পর ফরফিট করতে বলেছে। আউট অফ দিস 600 শেয়ার, এই 1000টা শেয়ার বা 600টা শেয়ার রিইস্যু করেছি। কাকে? মিস্টার রয়কে রিইস্যু করেছি, একটা শেয়ার 8 টাকা। তো দেখো কোশ্চেনটা যে বলেছে, তো প্রথম পাতায় তো আমরা পুরো জার্নাল করব, নেক্সট একটা পেজ নিয়ে নেব, ঠিক আছে? এটা নিতেই হবে, এমন কোনো দরকার নেই, ইম্পর্টেন্স নয়, ঠিক আছে? কোন জরুরি নয় যে এই পেজটা নিতেই হবে। জাস্ট আমি অঙ্কটা কোশ্চেনটা কি বলেছে এটা একটা ডায়াগ্রাম আকারে সাজিয়ে নেব। দেখো আমি নিচে করেছি, কোশ্চেনে অ্যাপ্লাই কত বলেছে, কোশ্চেনে অ্যাপ্লাই কত বলেছে স্যার 20000। দেখো কোশ্চেনটা খুব মন দিয়ে পড়তে হবে। কোশ্চেনে বলেছিল কি, কোম্পানি কতগুলো শেয়ার মার্কেটে ছাড়তে চাইছে, 15000টা শেয়ার, অর্থাৎ ইস্যু করেছে 15000, কিন্তু পাবলিক সারা দিয়েছে কত, মানে পাবলিক অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করেছে স্যার 20000। তাহলে বেশি ফর্ম ফিলআপ করেছে না কম ফর্ম ফিলআপ? বেশি ফর্ম ফিলআপ করেছে। তো বেশি ফর্ম ফিলআপ করে তাকে বলে ওভার সাবস্ক্রিপশন। কতগুলো বেশি ফর্ম ফিলআপ করে? 5000। এই 5000টা যে ওভার সাবস্ক্রিপশন, কোম্পানি কি করতে পারে? রিফান্ডও করতে পারে, আবার অ্যাডজাস্ট করতে পারে অ্যালটমেন্টের সঙ্গে। এখানে কিছু বলেন, এখানে বলেছে, এখানে রিফান্ড বলেছে, 5000টা শেয়ার রিফান্ড করে দিয়েছে। রেট কি ছিল? অ্যাপ্লিকেশন 2 টাকা, অ্যালটমেন্ট কত ছিল? টোটাল 5 টাকা, যার মানে 2 টাকা প্রিমিয়াম, 3 + 2 কলে 5 টাকা, টোটাল 10 + 2, ঠিক আছে? আর ফেল করেছে কোথায়? দেখো কল, এখানে ক্রস দিলাম, কলে তোমার ফেল করেছে কতগুলো শেয়ার স্যার? 1000টা শেয়ার ফেল করেছে। তো দেখো সুন্দর জিনিস, ইজি ইজি ভাবে বলে দিয়েছি, খুব ইজি জিনিস। জার্নাল করছি, প্রথমে কি হয়? প্রথম হচ্ছে রুল হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন, প্রথমে অ্যাপ্লিকেশনের টাকা কোম্পানিতে জমা করবে। তো অ্যাপ্লিকেশনের টাকা জমা করলে কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের টাকা জমা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কতগুলো ফর্ম, কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছে স্যার? 20000টা ফর্ম, এক একটা ফর্মের দাম 2 টাকা করে। তাই 20000 × 2, এখানে দেখাতে হবে 20000 × 2 40000 টাকা হয়ে গেল, হয়ে গেল। তারপরে এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাঠিয়ে দেবো? ক্যাপিটালে পাঠাবো। তাই লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, এই যে 40000 টাকা ক্রেডিট করেছিলাম এটা ডেবিট করে দেবো, ঠিক আছে? তো টু শেয়ার ক্যাপিটাল, কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? 15000টা, তাই এখানে লিখবো 15000 × 2 30000, ঠিক আছে? তো তাহলে কতগুলো কোম্পানি শেয়ার দিতে পারবে না? যতগুলো শেয়ার দিতে পারবে না এক্সট্রা 5000 শেয়ার কোম্পানি রিফান্ড করে দেবে। রিফান্ড করলে কি হয়? ব্যাংক টু ব্যাংক 5000 × 2 30, ঠিক আছে? সরি 5000 × 2 30 করে, 5000 × 2 10000 টাকা, 30 আর 10 যোগ করে 40। তাহলে কিছুই না, প্রথম জার্নাল হবে কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করেছে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করলে জার্নাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এইগুলো ইন ডিটেইলস আমরা আগে বুঝিয়েছি। কেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট? আরে কোম্পানিতে টাকা জমা করছে, কোম্পানিতে যদি টাকা জমা পড়ে তাহলে টাকাটা কোথায় জমা পড়ে? কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ব্যাংকের ব্যালেন্স বাড়াতে গেলে ব্যাংক ডেবিট করতে হবে টু শেয়ার। এবার কোম্পানি ওদেরকে শেয়ার দেবে, শেয়ার দেবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কোম্পানি তো 15 শেয়ার দিতে পারবে, বাকি 500 দিতে পারবে না, রিফান্ড করবে। রিফান্ড করলে ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে? তো কোম্পানি যখন টাকা পড়ছে তো ব্যাংক বাড়ছে, কোম্পানি যখন রিফান্ড করেছে তখন টাকা কমছে, ব্যাংক ইনফ্লু করছে। নেক্সট অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যালটমেন্ট, কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা যাবে। কত টাকা স্যার? 3 + 2 5 টাকা যাবে। তাহলে একটা শেয়ারে 5 টাকা চাইলে কোম্পানি কতগুলো শেয়ার টাকা যাবে? 20 না 15? স্যার 15 টাকা যাবে। 20 টাকা কেন যাবে? 20 এর মধ্যে 500 রিফান্ড করেই দিয়েছে, 15 টাকা যাবে, 15000। একটার দাম 5 টাকা হলে 15 দাম কত? 75000 টাকা। তাহলে কি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 75000 টাকা। এই 75 এর মধ্যে 3 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম, 3 টাকা ক্যাপিটাল। তার মানে এখানে দেখাও 15000 × 3, 3 টাকা ক্যাপিটাল আর 2 টাকা প্রিমিয়াম, 15000 × 2। তাহলে লিখো 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 15000 × 3 45000, 2 সিকিউরিটি শেয়ার 15000 × 2 30। এইবার দেখতে হবে অ্যালটমেন্টে কোনো ফেল করে না স্যার? অ্যালটমেন্টে কোনো ফেল করেনি। তার মানে অ্যালটমেন্টে সব টাকা পেয়েছো। অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা ছিল স্যার? 75000 টাকা পাওয়ার কথা ছিল, পুরো টাকাটাই পেয়ে গেছে। টাকা পেলে কি হবে? কোম্পানি টাকা ঢুকছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কোথাকার টাকা? অ্যালটমেন্ট টাকা, টু শেয়ার, টু শেয়ার। তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার। লাস্ট কল, এবার কোম্পানি শেয়ারের কাছে কলের টাকা দিতে কত টাকা যাবে? 5 টাকা যাবে, ঠিক আছে? 5 টাকা, একটা শেয়ার নিয়ে 5 টাকা যাবে। কতগুলো শেয়ার টাকা যাবে? 20 টাকা যাবে না 15 টাকা যাবে? স্যার 20 টাকা কেন যাবে? 20 এর মধ্যে 5 রিফান্ড হয়ে গেছে, 15 টাকা যাবে। 15 × 5 75 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সরি কি বললাম? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল 75 টাকা, ঠিক আছে? এইবার কলের টাকা চাবে, এবার কলের টাকা শেয়ার হোল্ডাররা দেবে
শেয়ার হোল্ডাররা দেবে 15,000টা শেয়ার টাকা পাওয়ার কথা, তার মধ্যে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 1000টা শেয়ার টাকা দিতে পারে। তাই তো কতগুলো শেয়ার টাকাই দেবে স্যার? 14,000টা শেয়ার টাকাই দেবে। 14,000টা শেয়ার টাকা কত করে? 5 টাকা করে। 14,000টা শেয়ার টাকা দিতে পেরেছি 5 টাকা করে, 14,000 × 5 70,000 টাকা দিতে পেরেছে। দিতে পারেনি কত স্যার? 1000টা শেয়ার টাকা দিতে পারেনি। 1000 × 5 5,000 টাকা। টু শেয়ার কল অ্যাকাউন্ট 75,000 টাকা। তো দেখো যত টাকা দিতে পারেনি তাকে কলসিং এরিয়া বলে, মাথায় রাখো কলসিং এরিয়া। ঠিক আছে, লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 70,000 টাকা, কল সেল অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, টু শেয়ার কল 75,000 টাকা। একটা জিনিস মাথায় রাখো, দেখো এখানে অ্যাপ্লিকেশন ক্রেডিট যত হয়েছে অ্যাপ্লিকেশন ডেবিট তাই হয়েছে, অ্যালটমেন্ট ডেবিট যত হয়েছে অ্যালটমেন্ট ক্রেডিট তত হয়েছে। আচ্ছা কল ডেবিট যত হয়েছে কলের ক্রেডিট তত। এটাই হতে হবে, দেখবে তোমরা এগুলো চেক করে নেবে এগুলো হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত আমরা কল অবধি বললাম, আর তিনটে জার্নাল বাকি আছে, ফরফিচার, রিইস্যু আর ক্যাপিটাল। তাহলে আমি কি করব? আমি এই উপর দিয়ে তিনটে জার্নাল মুছে দিচ্ছি, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে আশা করি বোঝা গেছে। এটা না বোঝার কিছু নেই, আগের বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে এগুলো পারে। ঠিক আছে, বুঝে নাও এটা। তাহলে এবারে জার্নাল হলো এবারে হলো ফরফিচারের জার্নালটা করব। ফরফিচারের জার্নালটা কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট নিয়ম হচ্ছে কতগুলো শেয়ার ফরফিট করেছে। তো কোন শেয়ারগুলো? শেয়ার হোল্ডাররা যতগুলো শেয়ার টাকা দিতে পারে না কোম্পানির ডিরেক্টর সেই শেয়ারগুলো ফরফিট করে দেয়। এখানে একজন শেয়ারটা ছিল যে কিনা কলে 1000টা শেয়ার টাকা দিতে পারে, ডিরেক্টর ওই শেয়ারটা ফরফিট করে দেয়, তা 1000টা শেয়ার ফরফিট করে দেয়। ইনটু মানি সো কলটা এখনো পর্যন্ত কত টাকা ডাকা হয়েছে। দেখো তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তোমার অ্যালটমেন্ট হয়ে গেছে, কল হয়ে গেছে, তিনটে হয়ে গেছে, পুরো টাকা হয়ে গেছে, 10 টাকাই ডাকা হয়ে গেছে। দেখলাম 1000 × 10 10 টাকা। এইবার এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম লিখেছি ডেবিট, তারপর ড্যাশ দিয়েছি। স্যার এটা কারণ কিছুক্ষণ আগে একটা সিকিউরিটিজ প্রিমিয়ামের ব্যাপার ছিল, তখন তো ভালো করে তোমরা মুখে বলে দিলাম, বুঝতে পারোনি কিনা সেটা বুঝিয়ে দিচ্ছি। তো সিকিউরিটিজ প্রিমিয়ামটা কি? সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট কখন করব? তোমাকে কোশ্চেন করে দেখতে হবে প্রিমিয়ামটা কি কোশ্চেনে আছে। হ্যাঁ স্যার কোশ্চেনে তো প্রিমিয়াম আছে। বলো কোথায় প্রিমিয়াম আছে? স্যার প্রিমিয়াম অ্যালটমেন্টে আছে। এবার বলো না অ্যালটমেন্টে কি ফেল করেছে? না স্যার অ্যালটমেন্টে ফেল করেনি, এই কারণে প্রিমিয়াম ড্যাশ বসেছে। স্যার একটু ভালো করে তোমাকে কোশ্চেন করে দেখতে হবে কোশ্চেনে কি সিকিউরিটিজ প্রিমিয়াম আছে, যদি থাকে কোন স্টেজে আছে এবং সেই স্টেজে কি ফেল করেছে। যদি ফেল করে তাহলে প্রিমিয়াম ডেবিট। স্যার এখানে প্রিমিয়াম অ্যালটমেন্টে আছে বাট অ্যালটমেন্টে ফেল করেনি, তাই প্রিমিয়াম এখানে আসেনি। যদি এখানে প্রিমিয়াম কলে থাকতো, যদি এখানে প্রিমিয়াম কলে থাকতো, কল তো ফেল করেছে, সেক্ষেত্রে তুমি এখানে করে দিতে 1000টা শেয়ার ইনটু প্রিমিয়াম মানি। তাহলে আবার বলে দিচ্ছি, লাস্ট বারে বলছি, কোশ্চেন করে তোমাকে দেখতে হবে প্রিমিয়াম আছে কিনা। প্রিমিয়াম আছে। কোথায় আছে? অ্যালটমেন্টে আছে। অ্যালটমেন্টটা কি ফেল করেছে? না স্যার ফেল করেনি, এই কারণে প্রিমিয়াম ডেবিট হয়নি। তাহলে তোমাকে একটা কথা মাথায় রাখবে, ফরফিচারের সময় প্রিমিয়াম ডেবিট তুমি তখনই করবে যদি প্রিমিয়াম দিতে ফেল করে। এখানে প্রিমিয়াম দিতে ফেল করেনি, তাই প্রিমিয়াম ডেবিট করছে। বোঝা গেল? কলসিং এরিয়া 2, তার মানে এখানে দেখো না তুমি কলসিং এরিয়া, তুমি কলে কত টাকা পেলো? স্যার 5000 টাকা। কলসিং এরিয়া দেখো, কলসিং কত ছিল? স্যার ডেবিট ছিল 5000 টাকা, সেটাই যখন তুমি ফরফিট করবে উল্টে যাবে, 5000 টাকা ক্রেডিট হয়ে গেল। তো 10000 টাকা মানে তুমি 5000 টাকা পাওনি, পেয়েছো কত? স্যার বাকি 5000 টাকা। এটাকে বলি টু শেয়ার ফরফিট। এই যে 1000টা শেয়ার যে ফরফিট হলো, তার মধ্যে 600টা শেয়ার কোনো একজন পার্সনকে বা কোনো একজন নতুন শেয়ারহোল্ডারকে রিইস্যু করে দিল। কত টাকা করে? স্যার 8 টাকা করে। তাহলে টাকা এসছে ব্যাংক অ্যাকাউন্টে 600 × 8 4080 টাকা। কত টাকা আসেনি? 10 এর মধ্যে 8 এসছে, 2 আসেনি। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে 600 × 2 1200 টাকা, বাকিটা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6000 আছে। লাস্ট জার্নাল আমরা শিখেছি আগেই, রিইস্যু হলে, ঠিক আছে, শেয়ার যদি রিইস্যু হয় সবসময় প্রফিটেই দিয়ে, শেয়ার রিইস্যু হলে যে প্রফিটটা বেরোবে, আরে শেয়ার রিইস্যু করলে সবসময় প্রফিট হবে, প্রফিটটা ক্যাপিটাল রিজার্ভে পাঠাতে হবে। জার্নাল শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে স্যার আপনারা বুঝতে হলো, কিছুক্ষণ আগেই বুঝিয়েছি, নতুন করে বোঝানোর কিছু নেই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি রুলটা কি। এটা জন্য তোমাকে ওয়ার্কিং করতেই হবে, লিখতে হবে শেয়ার ফরফিচার, লিখতে হবে শেয়ার ফরফিচার ক্রেডিট। শেয়ার ফরফিচার ক্রেডিট কত? স্যার শেয়ার ফরফিচার ক্রেডিট তো 5000 টাকা, কিন্তু কতগুলো শেয়ারের দাম 5000 টাকা? স্যার 1000টা শেয়ারের এগেইনস্টে তুমি 5000 টাকা পেয়েছো, 1000টা শেয়ারের এগেইনস্টে 5000 টাকা পেয়েছো। তাহলে 5000 টাকা পেয়েছো 1000টা শেয়ারের এগেইনস্টে, কিন্তু তুমি এখন রিইস্যু করছো কতগুলো শেয়ার? স্যার রিইস্যু তো করছি 600টা শেয়ার, তাহলে 600টা শেয়ারের দাম বলো।
আগের অঙ্কটা যেটা করলাম এই ইয়ারে সেখানে যতগুলো ফরফিট করেছে ঠিক ততগুলোই রিইস্যু করে, তাই সমস্যা হয়নি। ঠিক আছে, এখানে ফরফিট 1000, রিইস্যু 600, তা 1000টার বদলে 1000টা রেখেছে তুমি 5000 টাকা পেয়েছিলে, তাহলে 600টা পেয়েছো, 600টা রেখেছিলে কত? 3000 টাকা। 3000 টাকা। এবার লিখো শেয়ার ফরফিচার ডেবিট, লিখবো শেয়ার ফরফিচার ডেবিট। শেয়ার ফরফিচার ডেবিট কত ছিল স্যার? 1200 টাকা। তাহলে 3000 থেকে তুমি 1200 টাকা বাদ দাও, অ্যানসার আসছে 1800 টাকা। এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে নাও। হচ্ছে 6 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা কম্পালসারি অঙ্ক, একটাই দেবে, এর সঙ্গে কোনো অর দেবে না। পরীক্ষায় 10 নম্বর দেবে, যখন রিটায়ারমেন্টের অঙ্ক আছে, রিটায়ারমেন্ট 10 নম্বর। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে? A, B and C were partners in a firm sharing profit and loss in the ratio of 3:1:1. তিনজন পার্টনার মিলে বিজনেস স্টার্ট করেছিল A, B, C, তাদের রেশিও 3:1:1। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে 31 মার্চ 2018। ঠিক আছে, ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। এবার বলেছে A, B, C এর মধ্যে B রিটায়ার করেছে। প্রথম পয়েন্ট বলেছে বিল্ডিং অ্যাপ্রিসিয়েট, এবং বিল্ডিং বেড়ে গেছে 10%, প্রভিশন ফর ডাউটফুল ডেট রেজ করেছে 10%, ক্রেডিটরস বলেছে 10000 টাকা উড নট বি ক্লেম, ক্রেডিটরস 10000 টাকা ক্লেম করছে না। তাহলে আউটস্ট্যান্ডিং বিল 2000 টাকা নতুন করে তৈরি হচ্ছে। গুডউইল অফ দা ফার্ম বলে 75000, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ওয়াজ টু ওপেন ইন দা নিউ ব্যালেন্স শিট। নতুন ব্যালেন্স শিটে কোনো গুডউইল অ্যাকাউন্ট ওপেন করব না, মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করব। আর বলছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট থ্রু ক্যাপিটালের মাধ্যমে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তারপর যে পার্টনার রিটায়ার করে তাকে ইমিডিয়েটলি 20000 টাকা পেমেন্ট করে দেবো, বাকি টাকাটা লোন হয়ে যাবে। তো আমাকে বলছে রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট করতে। রিভ্যালুয়েশনের জন্য 3 নাম্বার, পার্টনার্স ক্যাপিটালের জন্য 4 নাম্বার, ব্যালেন্স শিটের জন্য 3 নাম্বার। তো প্রথমে দেখো আমি অঙ্কটা করে নিয়েছি, চিন্তা করার কিছু নেই, পুরো ডিটেইলসে বোঝাচ্ছি। প্রথমে লিখবো হচ্ছে ইন দা বুকস অফ, প্রথমে লিখবো ইন দা বুকস অফ, নাম কি? A, B, C, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ফুল ফর্ম দিয়েছি। ঠিক আছে তো? ঠিক আছে, অ্যাকাউন্ট ফুল ফর্ম দিই। তারপর ডেবিট ক্রেডিট, আমি দেখো জাস্ট টাইমটা শর্ট আছে তার জন্য আমি লিখলাম না, এখানে লিখতে হবে পার্টিকুলার রুপিস, পার্টিকুলার রুপিস, এটা লিখে নিতে হবে, তোমরা সবাই জানো। এক একটা করে পয়েন্ট করছি। প্রথম কিভাবে অঙ্ক করতে হয়, যখন ফুল ফ্রেম অঙ্ক দেবে তখন কিভাবে করতে হবে? তোমাকে তিনটে অ্যাকাউন্ট একবারে খুলে নিতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট, তিনটে একসাথে খুলে নিতে হবে। ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ 2018, অ্যাসেটস লায়াবিলিটিস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে তো? ABC এগুলো ফুল ফ্রেম পুরোটা একবারে খুলে নিয়ে তারপর এক একটা করে পোস্টিং করতে হবে। সবার প্রথম আছে ক্রেডিটার্স 1 লাখ টাকা, ক্রেডিটার্স লায়াবিলিটি সাইডে লিখবে 1 লাখ টাকা। তার আগে পড়ে নাও ক্রেডিটার্স এর অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। হ্যাঁ স্যার, 3 নম্বর পয়েন্টে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে, ক্রেডিটার্স 10000 টাকা কুড নট বি ক্লেম, মানে ক্রেডিটার্স যে 1 লাখ টাকা ছিল তার মধ্যে ক্রেডিটার্সরা 10000 টাকা ক্লেম করবে না। তাহলে ক্রেডিটার্স তো 1 লাখ টাকা পেতো, ওরা 10000 টাকা ক্লেম করবে না। তাহলে ফিউচারে ওরা কত ক্লেম করেছে? 90000। তার মানে এই দেখো ক্রেডিটার্স কত ছিল? 1 লাখ টাকা ছিল, ওরা 10000 টাকা যেহেতু ফিউচারে ক্লেম করবে, তাহলে 10000 টাকা মাইনাস করে 90000 টাকা এখানে বসে গেল। তাহলে ক্রেডিটার্সরা যদি ফিউচারে 10000 টাকা ক্লেম না করে, তাহলে তো আমাদের পার্টনারশিপ ফার্মের প্রফিট, আর প্রফিট রিভ্যালুয়েশনে ক্রেডিটে বসে, তাই এখানে ক্রেডিটার্স 10000 টাকা বসে গেল। একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। 2 নম্বর পয়েন্ট মানে বিলস পেবেল এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, লাইব্রেরি সাইডে ধরে বসিয়ে দাও বিল পেবেল 50000 টাকা, লিখে দিয়েছি। নেক্সট কি বলেছে? ক্যাপিটাল, ক্যাপিটালের ব্যালেন্স বলে 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসো। ক্যাপিটাল লায়াবিলিটি এর ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট সাইডে বসে, তাই ক্রেডিট দিকে লিখবে। বাই ব্যালেন্স বিডি এর 1,50,000, বির 1 লাখ, সির 1 লাখ, লিখে দিলাম। এবার বলেছে ব্যাংক, ব্যাংক ব্যালেন্স শিটের অ্যাসেটে বসিয়ে দাও 32000 টাকা। দেখো ব্যাংক ব্যালেন্স শিটের অ্যাসেটে 32000 লিখেছি, এর থেকে কেন কি মাইনাস হলো একটু পরে বলছি, জাস্ট মনে রাখো ব্যাংক ব্যালেন্স শিটের অ্যাসেটে 32000 টাকা বসিয়ে। যদি ব্যাংকের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তখনই তো প্লাস মাইনাস হবে, আদারওয়াইজ তো করার দরকার নেই। তাহলে ডেটার্স, ডেটার্স কত ছিল স্যার? 70000 ছিল। দেখো ডেটার্স এখানে 70000 ইনারে লিখেছি, ইনারে লিখেছি, এর সঙ্গে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট আছে। স্যার কি অ্যাডজাস্টমেন্ট আছে? 2 নম্বর পয়েন্ট পড়ো, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 10%। তো প্রভিশন ফর ডাউটফুল কার উপর আছে? ডেটার্স এর উপর হবে। এই যে 70000 টাকা ছিল তার 10% করলে কত হবে? স্যার 7000 টাকা। 70000 10% করলে কত হবে? না 7000 টাকা। তার মানে ডেটার্স থেকে 7000 টাকা মাইনাস করব, ডেটার্স থেকে 7000 টাকা মাইনাস করব, 70 থেকে 7 মাইনাস করে কত হলো? 63000 টাকা। কিন্তু অলরেডি প্রভিশন কত দেখানো ছিল? স্যার 2000 টাকা। তোমাকে দেখাতে হবে 7, তুমি দেখিয়ে রেখেছো 2, তাহলে কত টাকা আর দেখাতে হবে? স্যার আরো 5000 টাকা দেখাতে হবে। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট আমাদের লায়াবিলিটি, লায়াবিলিটি আরো তোমাকে দেখাতে হবে। লায়াবিলিটি দেখাই তাহলে আমাদের বিজনেস
বিজনেসের লস, আর লস তো রিভ্যালুয়েশন ডেবিটে বসে, তাই এখানে 5000 টাকা লিখেছি। দেখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট, ঠিক আছে, এই 7000 থেকে 2000 বাদ দিয়ে 5000 টাকা সব ডিটেইলসে দেখিয়ে দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। তারপর স্টক 80000 টাকা ছিল, তো দেখো এখানে স্টক 80000 টাকা লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর বিল্ডিং 3 লাখ টাকা ছিল, দেখো ইনারে 3 লাখ টাকা লিখলাম, কেন? অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট বলেছে বিল্ডিং এ? বলছে কি বিল্ডিং, বলছে কি এখানে বিল্ডিং 10% বেড়ে যাচ্ছে, বিল্ডিং 10% বেড়ে যাচ্ছে, তাহলে বিল্ডিং যদি 10% বেড়ে যায় তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 লাখ 10% 30,000 টাকা যোগ করে 3,30,000 হবে, তাই তো? বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাচ্ছে মানে আমার প্রফিট, আর প্রফিটের রিলেশন এইতে বসে 30,000 টাকা বসে, হয়ে গেল তো? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়েছে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস থাকা মানে বিজনেসের লস, আর বিজনেসের লস কাকে বিয়ার করতে হবে? পার্টনারদের বিয়ার করতে হবে, তাই পার্টনার ক্যাপিটালের অ্যাকাউন্টের ডেবিট দিকে, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিক মানে পার্টনারদের প্রফিট, আর ডেবিট দিক মানে পার্টনারদের লস, তো এই দিক বিয়ার করতে হবে। কোন রেশিওতে বিয়ার করতে হবে এটা? এই লস তিনজন পার্টনারকে বিয়ার করতে হবে 3:1:1 এ, তাই তো? তাহলে 20,000 টাকাকে এখানে লিখেছি 3:1:1 এ বিয়ার করলে 12,000 4,000 4,000 হচ্ছে, 12,000 4,000 4,000, কোনো ব্যাপার নেই, ইজি জিনিস। নেক্সট আর কি আছে? তার মানে আমার 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, 2 নম্বর কমপ্লিট, 3 নম্বর কমপ্লিট, 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়নি। বলছে দেয়ার ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং বিল 2000 টাকা ফর রিপেয়ার, আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার এক ধরনের লাইবিলিটি, তো লাইবিলিটি সাইডে বসিয়ে দাও 2000 টাকা, লাইবিলিটি সাইডে বসিয়ে 2000 টাকা। এই লাইবিলিটি যে আনরেকর্ডেড লাইবিলিটি, আগে ছিল না এই লাইবিলিটি, নতুন করে রেকর্ড করছি, তবে লাইবিলিটি বাড়ছে, আর লাইবিলিটি বাড়া তো বিজনেসের লস, আর লস তো রিভ্যালুয়েশন বিলিতে বসে, হয়ে গেল। আর কোনো সেরকম অ্যাডজাস্টমেন্ট নেই, রিভ্যালুয়েশন বিলই নেই। 30 আর 10 যোগ করে 40, সেই 40 টা এখানে লিখলাম, 40 থেকে 5000 আর 2000, 7000 টাকা বাদ দিয়ে কত হলো? 33,000 টাকা। এই 33,000 টাকা, এই যে 33,000 টাকা কি হলো? এই যে প্রফিট হলো, প্রফিটটা কে পাবে? এই প্রফিট তিনজন পার্টনার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, এ বি সি। রেশিও কি স্যার? কোশ্চেনের রেশিও প্রথমে বলেই দিয়েছিল 3:1:1, এই রেশিও 33,000 টাকা ডিস্ট্রিবিউট হবে, 19,800, 6,600, 6,600। তাহলে ওপেনিং ব্যালেন্স আমি বসিয়ে দিয়েছি, এখানে টু পার্টনার্স ক্যাপিটাল রিভ্যালুয়েশন ডেবিটে, তাহলে এখানে হবে বাই রিভ্যালুয়েশন মানে 19,800, 6,600, 6,600 হয়ে গেল। এটা তো পোস্টিং হয়ে গেছে। আর কি আছে? এখানে গুডউইলের একটা ট্রিটমেন্ট ছিল, রিটায়ারমেন্টে যে গুডউইল আমরা শিখিয়েছিলাম, সব সময় তোমরা টেবিল এন্ট্রি করে করবে, টেবিল এন্ট্রি, জার্নাল করেও করা যায়, বাট আমি টেবিল এন্ট্রি করে করব। এখানে এ পার্টনার, বি পার্টনার, সি পার্টনার। গুডউইল কত টাকা ছিল কোশ্চেনে? স্যার কোশ্চেনে তো গুডউইল বলে দিয়েছিল আপনার, 75,000 টাকা, ঠিক আছে? এই 75,000 টাকা প্রথমে কি লিখেছি? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে? এই 75,000 টাকা তিনজন পার্টনার, মানে এই 75,000 টাকার মধ্যে এর কত পাওনা ছিল, বির কত পাওনা ছিল, সি, এই টাকাগুলো এ বি সি এর পাওনা ছিল। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও মানে এই 75,000 টাকার মধ্যে এ বি সি কত পাওনা ছিল, এটাই হচ্ছে ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো 3:1:1 বোঝার চেষ্টা করো, 3:1:1। এর মধ্যে কোন পার্টনার রিটায়ার করে? স্যার মাঝখান রিটায়ার করে, তাহলে নিউ রেশিও কত হবে? 3:1, ঠিক আছে? 3:1, তার মানে এই ফিউচারে এ কত পাবে? 3:1 এ 75,000 টাকা ভাগ করি, এ পাবে এত টাকা আর সি পাবে এত টাকা। আবার বলে দিচ্ছি, কোশ্চেনে গুডউইল বলে দিয়েছে 75,000 টাকা, এই 75,000 টাকা মধ্যে এ বি সি কত পাওনা ছিল, এটাকে বলে ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে? ফিউচারে ওরা কত পাবে? কারা পাবে? ফিউচারে এ বি সি এর মধ্যে বি তো আর পাবে না, এ আর সি পাবে। কোন রেশিওতে? নিউ রেশিও, 3:1 দেখালাম কি করে 3:1। তার মানে এর পাওয়ার কথা 45, কিন্তু এ পাবে 56, তাহলে এ ফিউচারে কি বেশি পাবে? যেহেতু এ ফিউচারে গিয়ে গেইন করবে, তাই আজকে ওকে টাকাটা দিয়ে দিতে হবে, তাই ওর ক্যাপিটালকে কমাবো, আমরা জানি ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট দিকে লিখেছি, এর ঘরে 11,250। একই রকম ভাবে বি পাওনা ছিল 15, কিন্তু বি তো ফিউচারে কিছুই পাবে না, তাই বি তো ফিউচারে কিছুই পাবে না, বি ফিউচারে লস হবে, তাই আজকে বি কে দিয়ে দেব 15,000 টাকা। তাহলে প্লাস আছে মানে বির ক্যাপিটাল বাড়বে, এই দিকে বসিয়ে দিলাম 15,000 টাকা। তারপর সির পাওনা ছিল 15,000 টাকা, সি ফিউচারে 18,750 টাকা পাবে, ফিউচারে গিয়ে সি লাভ করবে, তাই আজকে ওর থেকে টাকাটা নিয়ে নেব, তাই ওর ক্যাপিটালকে কমাবো, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট দিকে লিখব, হয়ে গেল। তার মানে এখানে দেখো এর ঘরে টাকা লিখলাম আর সি এর ঘরে টাকা লিখলাম, তাই এখানে লিখব বি, আর এখানে যেহেতু বি এর ঘরে টাকা লিখলাম তাই এখানে লিখব এ আর সি,
পোস্টিং কমপ্লিট গুডউইল, এই এন্ট্রিটা খুব ভাইটাল এন্ট্রি, খুব ইম্পর্টেন্ট। এই এন্ট্রি রিটায়ারমেন্ট দেবে তো এই এন্ট্রি দেবেই দেবে, সুতরাং ভালো করে এটা পোস্টিং করতে হবে। নেক্সট বলেছে লাস্ট বলেছে আর তো শেষ, সব শেষ। এবার রিটায়ার করে বি টোটাল করব, বি টোটাল করে বের হলো 1,21,600, সেইটা এখানে লিখলাম, এর থেকে 4,000 বাদ দিলাম, আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই। যত টাকা পাওনা, কত পাওনা ছিল আমি এখানে দেখাচ্ছি, 1,21,600 এর মধ্যে 4,000 টাকা বাদ দিয়ে দাও, বাকি রইল কত, 1,17,600 টাকা এখনো বি পাই। তার মধ্যে বি কে ইমিডিয়েটলি 20,000 টাকা দিয়ে দিয়েছি, বড় কোশ্চেনে বলেছে বি কে ইমিডিয়েটলি আমরা 20,000 টাকা দিয়ে দিয়েছি, তাই 20,000 টাকা দিয়ে দিলে ব্যাংক থেকে 20,000 টাকা মাইনাস হয়ে গেল, রইল 12,000 টাকা। আর বি কে যেহেতু 20,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে বির ক্যাপিটাল কমে যাবে 20,000 টাকা, কি বলে লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট 20,000 টাকা, তাহলে 20,000 টাকাও পেমেন্ট হয়ে গেল, রইল কত, 97,600 টাকা। বাকি টাকা তো দিতে পারছি না, বাকি টাকাটা কি হয়ে যাবে স্যার, লোন হয়ে যাবে, টু বিস লোন 97,600। একদম আইডিয়াল অঙ্ক এক্সামে আসার জন্য এরকম টাইপের অঙ্ক এক্সামে তুলে দেবে। 20 লোন লিখবে 97,600, এখানে লিখে দেবো 20 লোন 97,600, পুরো শেষ। এবার জাস্ট ব্যালেন্সিং করব, এর টোটাল হলো 1,69,800, সেটা আবার এখানে লিখে দিলাম। এখান থেকে এটা এটা বাদ দিয়ে হচ্ছে 1,46,550, এর ক্যাপিটাল বের হলো এত। একই রকম ভাবে সির ক্যাপিটাল বের করব, এটা আর এটা যোগ করে এটা বের হলো, সেটা এখানে লিখবো। এইটা আর এটা বাদ দিয়ে হলো 98,550। স্যার বি কেন ব্যালেন্স বেরোয়নি, বি তো রিটায়ার করে গেছে, তাই বি কেন ব্যালেন্স হবে, ঠিক আছে তো, তাহলে এ আর সি ক্যাপিটাল এত আর এত, এখানে লিখলাম 1,46,550, এটা লিখবো 98,550। তো এই দুটো যোগ করে বসাতে হবে, 1,46,550 প্লাস 98,550, টোটাল হচ্ছে 2,45,100। তো সব পোস্টিং হয়ে গেছে আমাদের, এই দেখো ব্যালেন্স। একদম বারবার করে বলছি, এরকম টাইপের রিটায়ারমেন্ট খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই রিটায়ারমেন্টই এক্সামে আসবে, একদম এক্সামে এরকম রিটায়ারমেন্ট তুলে দেবে। যা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে, ঠিক অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে, এর চেয়ে খুব বেশি অ্যাডজাস্টমেন্ট দেবে না, একদম এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় চলে এসেছে রিটায়ারমেন্ট, 100% গ্যারান্টি সহকারে এরকম টাইপের অঙ্ক রিটায়ারমেন্ট আসবে পরীক্ষায়। যেমন এখানে বলেছিল কি, মানে যেই পার্টনার রিটায়ার করেছে তাকে কিছু টাকা ক্যাশে, মানে কিছু টাকা পেমেন্ট করেছে আর বাকি টাকা লোন করেছে, এরকম অঙ্কই পরীক্ষায়, ঠিক আছে। বা এরকমও দিতে পারে, এরকমও দিতে পারে, বাট এটা দেওয়ার খুব সম্ভাবনা কম। দেখা গেল ওর কত টাকা ডিউ ছিল, ওর তো ডিউ ছিল টোটাল 1,17,600, বললো 1 টাকাও নেই, পুরো টাকাই লোন করে দিল, সেটা বলতো একই তো ব্যাপার, কিচ্ছু নেই। গুডউইল ট্রিটমেন্টটা দেখে নেবে। আর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করতে হয়, ব্যালেন্স শিটের অ্যাসেটে প্রফিট এন্ড লস থাকলে কি করতে হয়, এখানে যেমন অঙ্কে ছিল ব্যালেন্স শিটের অ্যাসেটে পিএল ছিল, এটা ভাগ করে দিলাম। স্যার যদি ব্যালেন্স শিটের অ্যাসেটে গুডউইল থাকে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল থাকলে ওটাকে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে মনে করা হয় বিজনেসের লস, এইগুলো জিনিসগুলো জেনে নেবে, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো এরপরে 9 নম্বর অঙ্কটা করাবো, এটা ক্যাশ ফ্লোর একটা অঙ্ক এসেছিল, ঠিক আছে। ক্যাশ ফ্লো থেকে তোমাদের পরীক্ষায় 6 নাম্বার থাকবে, খুব ইজি অঙ্ক দেবে। তো দেখো কিরকম প্যাটার্নে দিয়ে দিয়েছিল, অর্থাৎ অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2030 আছে, সেখানে যেই ফরম্যাটে ব্যালেন্স আছে সেই ফরম্যাটে কোশ্চেন দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লায়াবিলিটি সাইড দিয়েছে, অ্যাসেট সাইড দিয়েছে, তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য আমাদের দুটো মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড আছে, একটা ইনডাইরেক্ট মেথড আছে। আমরা জেনে নিই ইনডাইরেক্ট মেথডে করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর আপনি জেনে রাখবে কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উল্লেখ আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উল্লেখ আছে, ঠিক আছে। অঙ্কটা করব, দেখো প্রথমে লিখতে হবে ইন দা বুকস, অঙ্কের নাম্বারটা দিয়ে দিই আগে, 9 নম্বর কোশ্চেন এটা, ইন দা বুকস অফ বি লিমিটেড, কোম্পানির নাম লিখলাম কি বি লিমিটেড, তারপর লিখি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে তো। তারপর ফর দা ইয়ার এন্ড, ফর দা ইয়ার এন্ড কত, 31/3/18, 31/3/18, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাবে তোমরা একটা দিকে সজাগ দৃষ্টি দেবে, ওখানে ব্যালেন্স শিট দুটো দেয়, এই অঙ্কে দুটো ব্যালেন্স শিট, 31/17, 31/18, আগে 17 দিয়েছে, পরে 18 দিয়েছে। ওরা যদি চায় এটা ঘুরিয়ে কোশ্চেন করতেই পারে, আগে 18 পরে 17, ভালো করে বুঝে নাও কি বলছি। এইখানে যে কোশ্চেনটা দিয়েছে জেনারেলি এটাই থাকে, আগে প্রিভিয়াস ইয়ার পরে কারেন্ট ইয়ার, মানে এখানে কি করেছে কোশ্চেন, আগে 17 সাল দিয়েছে, পরে 18 সাল দিয়েছে। ওরা ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, কেমন, আগের বছরটা 18, পরের বছরটা 17। সুতরাং তোমরা দেখে নেবে, তোমরা দেখে তারপর অঙ্কটা করবে, আগে কি দিয়েছে, আগে প্রিভিয়াস ইয়ার দিয়েছে নাকি কারেন্ট ইয়ার দিয়েছে, ঠিক আছে। এতদিন আমরা যতগুলো অঙ্ক করেছি আগে প্রিভিয়াস ইয়ার পরে কারেন্ট ইয়ার, সুতরাং দেখে নেবে, কিন্তু কোশ্চেনটা পড়বে যখন ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। এই মিস্টেকগুলো হতে পারে, ওরা দিয়ে দেয়, তো এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টে পার্টে করতে হয়, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
আমরা প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিসটা করে নিই স্যার, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং করিনি, এটা করে নিই, করবো কোথায়, আগে এটা শেষ হোক, মুছবো, তারপর করবো, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ক্যাশ ফ্লো বা অপারেটিং অ্যাক্টিভিটি, সবার প্রথম তোমরা কি লিখবে, প্রফিট বিফোর ট্যাক্স। কি করবে স্যার, প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স লিখবো, নোট, এটা কোথায় করবো, নোটে বের করবো, ওয়ার্কিংস করে বের করবো প্রফিট বিফোর ট্যাক্স। তো দেখো ওয়ার্কিংস করে কি প্রফিট বিফোর ট্যাক্স কি লিখেছি, নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। তোমরা কোশ্চেন খুঁজবে, কোশ্চেনটা ভালো করে দেখো, রিজার্ভ এন্ড সারপ্লাস হেড আছে, ওই রিজার্ভ এন্ড সারপ্লাস হেডের মধ্যে দেখো লেখা আছে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, ঠিক আছে, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস কত টাকা লেখা আছে স্যার, 17 সালে ছিল 20,000, 18 সালে হলো 46,000 টাকা, 17 সালে ছিল 20, 18 তে হলো 46, তাহলে প্রফিট কত বেড়েছে স্যার, 20 ছিল 46, 26,000 টাকা প্রফিট বেড়েছে, তাহলে প্রফিট লিখলাম 26,000 টাকা। এর সাথে কি যোগ করতে হয়, প্রভিশন ফর ট্যাক্স, কোশ্চেনে যদি প্রভিশন ফর ট্যাক্স থাকে সেটা যোগ করবে স্যার, কোন প্রভিশন ফর ট্যাক্স, ক্লোজিং, ক্লোজিং অনলি, ক্লোজিংটা যোগ করবে। আর কি যোগ করতে হয়, আমি বলেই দিচ্ছি অঙ্কে আর নেই, আর কি যোগ করতে হয়, প্রপোজ ডিভিডেন্ড, যদি অঙ্কে প্রপোজ ডিভিডেন্ড থাকে তার ক্লোজিংটা যোগ করতে হবে স্যার, আর কিছু করতে হয়, হ্যাঁ, ট্রান্সফার টু রিজার্ভ। তাহলে কি বললাম, প্রফিট বিফোর ট্যাক্স বের করার নিয়মটা কি স্যার, আপনি যে নেট প্রফিট বললেন, নেট প্রফিট তার সাথে যোগ করবেন প্রভিশন ফর ট্যাক্স এর ক্লোজিং ব্যালেন্স, প্রপোজ ডিভিডেন্ডের ক্লোজিং ব্যালেন্স, আর ট্রান্সফার টু রিজার্ভ, রিজার্ভে কত টাকা ট্রান্সফার করলে ব্যালেন্সটা মিলবে, এই করে হয়ে যাবে প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে, হয়ে গেল প্রফিট বিফোর ট্যাক্স 76,000 টাকা লিখলাম। তার সাথে যোগ করতে যদি কোশ্চেনে নন অপারেটিং এক্সপেন্সেস আর নন ক্যাশ এক্সপেন্সেস যোগ করব স্যার, এর মধ্যে কি কি থাকে বলুন না, এই অঙ্কে তো নেই, এই অঙ্কে তো নেই, নন অপারেটিং এক্সপেন্স আর নন ক্যাশ মানে কি কি থাকে, গুডউইল, গুডউইল যদি কমে যায় তাহলে এটা আসবে স্যার, আর কি আসবে, ডেপ্রিসিয়েশন যদি থাকে তাহলে আসবে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস আসবে। কি কি বললাম মনে করো, বলো কি কি বললাম, বলো কি কি বললাম স্যার, আপনি ডেপ্রিসিয়েশন বলেছেন স্যার, আপনি বলেছেন লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট বলেছেন স্যার, আপনি বলেছেন গুডউইল যদি কমে যায় তাহলে আসবে, ঠিক আছে, আর কি আসতে পারে, ডিসকাউন্ট আর ডিবেঞ্চার আসতে পারে, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ আসতে পারে, এই পাঁচটা আইটেম করে রাখবে। আরে ওরা যদি দেয় এর বাইরে দেবে না, এর মধ্যেই দেবে, এই পাঁচটা আইটেমের মধ্যেই দেবে, ঠিক আছে, এই অঙ্কে নেই, এই অঙ্কে নেই নন অপারেটিং এক্সপেন্স আর নন ক্যাশ এক্সপেন্সেস নেই। তাহলে কি কি বললাম মনে করো, বলো কি কি বললাম স্যার, আপনি গুডউইল বলেছেন, গুডউইল যদি কমে যায়, বেড়ে গেলে না, গুডউইল কমে গেলে, গুডউইল কমে গেলে আর কি, আর কি, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মাথায় রাখবে, ডেপ্রিসিয়েশন 2 নম্বর। 3 নম্বর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট স্যার। 4 নম্বর প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি কমে যায়, মানে কমবেই, ওটা কমবে, আর ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, ঠিক আছে, এগুলো সব কমবে। তো বোঝা গেল কি বললাম স্যার, বুঝতে পেরেছি। আর নন অপারেটিং ইনকাম স্যার, এর মধ্যে কি আসে, কোনো অ্যাসেট বেচে যদি লাভ হয়, কোনো অ্যাসেট বেচে যদি লাভ হয়, তাহলে স্যার বলুন প্রফিট অর গেইন অফ সেল অফ, প্রফিট অর গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, নেই আমি কিছু লিখলাম, যোগ করে হয়ে গেল অপারেটিং প্রফিট। তার সাথে কি যোগ করতে হয়, কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ করব, আর কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেলে যোগ করব স্যার, কি বললেন আগে বলুন, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে যোগ করবে, আর কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় তাহলে যোগ করবে, তাই লিখেছি, তাই লিখে তুমি কোশ্চেন পড়ে দেখো না, আরে কোশ্চেনটা তো পড়ো, আরে কোশ্চেনটা তো পড়ো, ট্রেড রিসিভেবল কি দিয়েছে অ্যাসেট দেখো, ট্রেড রিসিভেবল স্যার, ট্রেড রিসিভেবল কি কি থাকে জানো, ট্রেড রিসিভেবল কি কি থাকে, ট্রেড রিসিভেবল থাকে ডেটার্স আর বিল রিসিভেবল। তো এই ট্রেড রিসিভেবল কি হচ্ছে, ট্রেড রিসিভেবল কি দেখো, কোশ্চেন পড়ে দেখো, ট্রেড রিসিভেবল বেড়ে গেছে না কমে গেছে, ট্রেড রিসিভেবল বেড়ে গেছে স্যার, ট্রেড রিসিভেবল কমে গেছে, কমে গেছে, 2,40,000 ছিল 2,30,000 হলো, 10,000 টাকা কমে গেছে, ঠিক আছে, তাই এটা যোগ করলাম। আর কি দিয়েছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, কারেন্ট লায়াবিলিটি, এখানে কারেন্ট লায়াবিলিটি স্যার বেড়ে গেছে, 8 ছিল 10 হয়েছে, এই 2,000 টাকা লিখলাম, টোটাল 12,000 টাকা। আর কি, আর কি বলেছিলাম দেখো, কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে সরি কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ, তাহলে স্যার কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি হবে, বিয়োগ হবে, কারেন্ট লায়াবিলিটি কমে গেলে যোগ, তাহলে কারেন্ট লায়াবিলিটি সরি কারেন্ট লায়াবিলিটি কি বললাম, বেড়ে গেলে যোগ, কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেলে যোগ, তাহলে কারেন্ট লায়াবিলিটি কমে গেলে বিয়োগ, তাহলে কি বললাম স্যার, লিখুন লিখুন, আপনি লেস লিখবেন, ডিক্রিজিং কারেন্ট অ্যাসেট, ডিক্রিজিং, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, ডিক্রিজিং কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজিং কারেন্ট লায়াবিলিটি, আর কি ইনক্রিজিং কারেন্ট অ্যাসেটস লিখে দিচ্ছি। সান্ডিকেটার কি স্যার কমে গেছে, 40 ছিল 30 হলো, 10,000 টাকা লিখলাম। ইনভেন্টরি মানে স্টক, স্টক বেড়ে গেছে, 1,60,000 ছিল 1,80,000 20, 10,000 20 30 বাদ দিয়ে হলো 58,000 টাকা। এটাকে বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, কি বলে, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবার এর থেকে ট্যাক্স পেড বাদ, স্যার কোনটা, ওপেনিং ব্যালেন্স,
দেখো ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্স প্রফিট বিফোর ট্যাক্সের সময় নেব, আর ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স কোথায় নেব? আরে এই ক্যাশ জেনারেট অপারেশন থেকে ওপেনিং ব্যালেন্সটা বাদ দিয়ে দেব, ঠিক আছে? বাদ দিয়ে যেটা বেরোলো -34। তাহলে কি করলাম এখন বলতো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। দেখো আমি শুধু ডাইরেক্ট এই অঙ্কটা করছি না, এই অঙ্কের আরো অঙ্কের যে সমস্ত জিনিসগুলো থাকে সেটাও আমি ধরে ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? টুকে নাও, এবার আমরা বি করব, এবার আমরা বি আর সিটা করব, আর অল্প একটু বাকি ছিল, ঠিক আছে? তো বি নম্বর পয়েন্ট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এই অঙ্কে কি ছিল? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যেমন তোমরা অ্যাসেট সাইডে দেখো লেখা ছিল প্রথমে টেনজিবল অ্যাসেটস, অর্থাৎ যে সমস্ত অ্যাসেট আমরা টাচ করতে পারি বা চোখে দেখতে পারি, যেমন ফিক্সড অ্যাসেটস। তো এটা কি ছিল? বছরের শুরুতে ছিল দেখো 1 লাখ ছিল, সেটা 1,32,000 হলো। আরে ফিক্সড অ্যাসেট তোমার 1 লাখ টাকা ছিল, সেটা 1,32,000 হলো। স্যার ফিক্সড অ্যাসেট তো বেড়ে গেছে। ফিক্সড অ্যাসেট কখন বাড়তে পারে? স্যার যদি কিনি। তাহলে যদি ফিক্সড অ্যাসেট কিনি তাহলে তোমার ক্যাশ বাড়বে না কমবে? স্যার ক্যাশ কমবে, তাই তো? এই জন্য দেখো কি লিখেছি, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট -32,000। বুঝা গেল? স্যার বুঝতে পেরেছি। দেখি তো কি স্যার কি করে বেরোলো? 1,32,000 - 1 লাখ। এবার কি বলছে? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে? আসে তো অনেক কিছুই, বাট এই অঙ্কের মধ্যে কি কি আছে? শেয়ার ক্যাপিটাল। বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল? স্যার বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 4 লাখ টাকা, শেষে হলো 5 লাখ টাকা। তার মানে কি ক্যাপিটাল নতুন করে বেড়েছে, অর্থাৎ নতুন করে মার্কেটে তুমি শেয়ার ইস্যু করেছো, তাই এখানে দেখো শেয়ার ইস্যু করলে টাকা আসবে, তাহলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা, ঠিক আছে? তো তার মানে এই 1 লাখ টাকা থেকে এই দুটো বাদ দাও, কত? 34,000 টাকা। এটাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার কোশ্চেনে দেখতে হবে ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল? স্যার 60,000 টাকা, দুটো যোগ করে দাও। ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত বেরিয়ে গেল? স্যার 94,000 টাকা। অ্যানসার মিলে গেছে। তুমি বুঝতে পারবে তোমার ক্যাশ ফ্লো বেরিয়েছে কি মেরেনি। ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কোশ্চেনে যেটা দিয়ে দেবে সেটা দেখো এটাই দিয়ে দিয়েছে, বুঝে গেলে তোমার অ্যানসার মিলে গেছে। কিছুই নেই অঙ্কটা, ক্যাশ ফ্লো ইজি অঙ্ক। আরে আমি বলছি এবছর পরীক্ষার কোশ্চেন একদম ইজি দেবে, একদম ইজি দেবে। তোমার 15 থেকে 19 খুব ভালো করে সলভ করবে, ঠিক আছে? খুব ভালো করে করবে। 15 থেকে 19 হুবহু কমন নাও করতে পারে, বাট ওই প্যাটার্নের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আরেকটা কোশ্চেন যদি ক্যাশ ফ্লো অঙ্কটা করো, মেশিনটা থিওরি অর আসছিল, বাট তোমরা ক্যাশ ফ্লো অঙ্কের সঙ্গে থিওরি অর আসতেও পারে, বা তুমি এই কোশ্চেনটা তুমি আলাদা করেও পেয়ে যেতে পারো। এরকম টাইপের কোশ্চেন তোমার পাবে, আশা করে রাখো পাবে। কোশ্চেন দিয়েছিল, বলছে তুমি দুটো উদাহরণ দাও ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশের উদাহরণ কি দিই? এরকম অনেকগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি। কয়েন, কারেন্সি, ব্যাংক ড্রাফট, মানি অর্ডার, পেটি ক্যাশ, ক্যাশ ইন সেভিংস অ্যাকাউন্ট। তো অনেক পয়েন্ট করে দিচ্ছি। আরে ক্যাশ কি? বলি ক্যাশের পয়েন্ট। আরে হাতে তোমার যে টাকাটা আছে সেটাই ক্যাশ। আরে ব্যাংকে যে টাকা তোমার গচ্ছিত আছে সেটাও তোমার ক্যাশ। কয়েন বলো, কারেন্সি বলো, পেটি ক্যাশ বলো, মানি অর্ডার বলো, ঠিক আছে? ব্যাংক ড্রাফট বলো, ক্যাশ ইন সেভিংস অ্যাকাউন্ট, সব তোমার ক্যাশ। স্যার কয়েকটা ক্যাশ ইকুইভ্যালেন্ট উদাহরণ দাও। পপুলার নামগুলো বলি কয়েকটা। ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, মার্কেটেবল সিকিউরিটিজ, ঠিক আছে? তো তারপর কি লিখেছে? শর্ট টার্ম গভর্নমেন্ট বন্ড। ধরো তোমার কাছে বেশ কিছু টাকা আছে, তুমি সেই টাকাটা কোথাও ইনভেস্ট করলে, সেই টাকাটা তুমি কোনো জায়গায় ইনভেস্ট করলে, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য ইনভেস্ট করলে, ঠিক আছে? তো তো তোমার কাছে ক্যাশ টাকাটা ছিল, সেটা তুমি কোনো জায়গায় ইনভেস্ট করলে, ঠিক আছে? ওই টাকা তুমি যখন খুশি ওই টাকাটা তুমি ক্যাশ মানে এক জায়গায় ইনভেস্ট করলে, তোমার যখন টাকাটা দরকার, ঠিক আছে, সেটা তুমি তোমার ক্যাশে কনভার্ট করে নিলে, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাশ, এটাই হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে ক্যাশের সঙ্গে রূপান্তর করে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা শর্ট টার্ম পিরিয়ডের জন্যই হয়। ফর এক্সাম্পল, মানে পপুলার এক্সাম্পল মার্কেটেবল সিকিউরিটিজ তাই আমরা কোনো এক জায়গায় ইনভেস্ট করলাম, ঠিক আছে? 10 দিন বা 15 দিনের জন্য ইনভেস্ট করলাম, আমার টাকা আজ দরকার, সঙ্গে সঙ্গে ভেঙে দিলাম, সঙ্গে ক্যাশে রূপান্তরিত হয়ে ক্যাশে কনভার্ট হয়ে গেল, এটাই তোমার ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এই এক্সাম্পলগুলো বলে দিলে এনাফ, যথেষ্ট, ঠিক আছে? তো পপুলার এক্সাম্পল ট্রেজারি বিল আর কমার্শিয়াল পেপার, মার্কেটেবল, এই তিনটে পয়েন্ট খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন ছিল, 4টে পয়েন্ট দিয়েছিল, এক একটা জন্য 1 নম্বর করে। এটাও 2 নম্বর বলেছিল। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দুটো করে উদাহরণ দাও, 2 নম্বর, 2 পেয়ে গেল তোমরা। এবার বলেছিল 4টে পয়েন্ট বলেছিল, বলছে এটা কোন অ্যাক্টিভিটিস আছে বলো। পারচেজ অফ ফিক্সড অ্যাসেট কিনছো, আরে এটা তোমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপর বলছে ইনভেস্টর বেচেছো, এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপর ডিবেঞ্চার রিডেমশন, ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চার শোধ করছে, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর কি বলেছে? ইস্যু অফ ইকুইটি শেয়ার, এটাও তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো লিখে দিয়েছি। ওকে, তার মানে আমি, তোমরা বলেছিলে স্যার 2000 অনেকে বলেছিল 17, 18, 19 কমপ্লিট করে দিতে, ঠিক আছে?
তো আমি এখনো পর্যন্ত, যদিও আমার ক্লাসে অনেকদিন আগে, এগুলো বহুদিন আগে করা হয়ে গেছে, আমি পার্টিকুলার কোনো একটা ইয়ার ধরে ধরে অঙ্ক করাই না, ঠিক আছে? তো তো মানে আমি কেমন করেছিলাম, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা বললে একবারে করাতে, আমি পুরো একবারে করিয়ে দিলাম 2019 পেপারটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো আমরা 2018 নিয়ে সলভ করবো, 17, 16, 15 সবই সলভ করে দেবো। চেষ্টা করো সব সলভ করে দেবো, দেখেন কি হয়, ঠিক আছে? তো এটা টুকে নাও তোমরা।